এবং নির্বাচনটা তো মমতাই করছে, মমতাই ফেস, মমতাই অর্গানাইজেশন, মমতাই সব কিছু, এভরিথিং। এবারে 2026 মমতাজ ইলেকশন, এবং সেটাই একটা স্ট্র্যাটেজিগত হার। এটা বিরাট। আর তাছাড়া বিকল্প কোনো মমতা নেই, যেটা একবার অমিত শাহ বলেছিলেন যে আমাদের মমতাকে হারানোর জন্য, আজকের মমতাকে হারানোর জন্য আমাদের একটা সেদিনের মমতাকে দরকার, যে মমতা সিপিএমকে পরাস্ত করেছিল, তার যে কারেজ অফ কনভিকশন, সিঙ্গেলনেস অফ পারপাস, 24/7 রাজনীতি করে। রাহুল গান্ধী তো মাঝে মাঝে বিদেশে চলে যায়, বেড়াতে যায়, মানে যেদিনকে ইলেকশন কমিশন বিহারে প্রেস কনফারেন্স করেছে সেদিন রাহুল গান্ধী, কিন্তু মমতাকে ভাবা যায়? মমতা এইরকমভাবে, মমতা ইলেকশন কমিশনে ইতিমধ্যেই এই মানে ভোটের আর মাত্র কিছুদিন বাকি, সেখানে মমতা কিভাবে কমপ্লেন কত জমা দিয়েছে নির্বাচন কমিশনে, সেখানে বিহারের নির্বাচন কমিশন বলছে যে এত ভোটার তালিকা নিয়ে প্রবলেম বলছে, কিন্তু কোথায় কোনো কমপ্লেন জমা পড়েনি। 35 না 40টা তো চিঠি মমতা লিখে ফেললো নির্বাচন কমিশনকে। সুতরাং মানে আমি এটা এই যে লাগে রহ মুন্না ভাই বলি, মানে এই যে লাগে রহ মুন্না ভাই কেস আছে, মানে সারাক্ষণ এই যে লেগে থাকা। নমস্কার, শুরু করছি আজকের আড্ডা মুখে মুখের পডকাস্টে। আমার সঙ্গে আজকে আছেন অত্যন্ত বিখ্যাত একজন সাংবাদিক, তাকে আপনারা সবাই চেনেন, নামে তো চেনেনই। তার নাম জয়ন্ত ঘোষাল, আমার দীর্ঘদিনের বন্ধু, কলিগ। দিল্লি শহরে অনেক সংবাদ অ্যাডভেঞ্চারের আমরা একসাথে পার করেছি। থ্যাংক ইউ জয়ন্ত এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমাকে ধন্যবাদ জানাই। প্রথমত আমি তোমার সাংবাদিক জীবন নিয়ে একটা জিনিস একটু জানতে চাই। আমার মনে হয় যে তুমি বোধহয় একমাত্র সাংবাদিক বাংলায়, আমার হিসেব যদি ভুল না হয়ে থাকে, যে 8 জন প্রধানমন্ত্রী দেখেছে, মানে স্টার্টিং ফ্রম রাজীব গান্ধী টু মোদি। এই সাংবাদিকতার এতখানি সূত্র ধরলেও আমি বলবো যে 8 জন প্রাইম মিনিস্টারকে দেখা তো পরম একটা সৌভাগ্যের বিষয়। তো যতদিন তুমি দিল্লিতে ছিলে, তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং ব্রাইটেস্ট প্রাইম মিনিস্টার কে? এটা একজন প্রধানমন্ত্রীকে মানে আইডেন্টিফাই করাটা কিন্তু বেশ শক্ত, তার কারণ মানে এটা তো রামধনুর মতো, মানে এক একজন এক এক রকমের। মানে বাজপেয়ী একরকম, তো মনমোহন সিং আর এক রকম, দুজনের অনেক গল্প, দু রকমের। তো আমি কাউকেই মানে এককভাবে শুধু ভালো শুধু খারাপ, আমার অ্যাপ্রোচটাও সবসময় ছিল যে মানে দোষে গুণে মানুষ হয়। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর মধ্যে আমি এমন অনেক জিনিস দেখেছি যেটা না আমার মনে হয়েছে যে ভারতীয়ত্ব বা ভারতের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে ওনার মধ্যে যে জিনিসটা দেখেছি, ওনার ভাবনা, একটা কোয়ালিশন সরকার উনি রান করেছেন, এরকম নয় যে একক সংখ্যাগরিষ্ঠ যেটা নরেন্দ্র মোদী যা মনে করবেন সেটাই পলিসি, সেটাই। সেখানেও মনসিয়ানা মানে অটল বিহারী বাজপেয়ী যেটা দেখিয়েছেন সেটা মনমোহন সিংও দেখাতে পারেননি, তার কারণ সেখানে ওনারও কোয়ালিশন ছিল এবং অনেক রকমের ঝড় ঝঞ্ঝা। তো অটল বিহারী বাজপেয়ীকে আমি মানে এখানে না নম্বর দেওয়াটা মুশকিল, কিন্তু আমার সাংবাদিকতার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী আমার কাছে একটা অন্যতম বৃহৎ চরিত্র। আর একটা জিনিস যেটা তুমি বলে 8টা প্রধানমন্ত্রী, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে 8টা প্রধানমন্ত্রী দেখাটা, তার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে, সেটা হচ্ছে যে এত ইনস্টেবিলিটি ছিল, মানে একটা টেনিওরেও একাধিক প্রধানমন্ত্রী দেখেছি না, 5 বছরে ধরো দুটো, মানে বিশ্বনাথ প্রতাপ তো চন্দ্রশেখর, মানে এটা তো কিছু করার নেই। মানে যারা মোরারজি চরণ সিং দেখেছে তারা তো অনেক অল্প সময় 2টো প্রধানমন্ত্রী দেখেছে। কিংবা ওই টেনিওরটা ধরো যে দেবেগৌড়া গুজরাল, এখন তো আমি 2টো প্রধানমন্ত্রী হয়ে গেল তাহলে একটা টেনিওরের মধ্যে, সেটাও খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু আমার যেটা মনে হয়, আমি ওই নম্বর দেওয়া বা রেটিং, যেটা আজকাল খুব মানে এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং অনেকে বলে যে ওই ক্যাটেগরাইজ করা, নম্বর দেওয়া, এটা একটা আমেরিকান মেথোডোলজি। মানে এটাতে শ্রেষ্ঠ বি স্কুল কভার স্টোরি হয় না, শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এগুলো করলে মানে টিআরপি বাড়ে, হয় সে হয়। কিন্তু আমি বরং বেশি ইন্টারেস্ট পাই যে বাজপেয়ী আর মনমোহন সিং একই জায়গায় বেড়াতে নয়, কাজে গেছি মরিশাসে, এবং সেখানে গিয়ে মরিশাসে অটল বিহারী বাজপেয়ী আর মনমোহনের সাথে গেছি, 2টো ভিন্ন সময়। সেখানে কীরকম বোঝা যায় তফাৎ, আমি তোমার একটা জাস্ট গল্প বলছি যে মনমোহন সিং মরিশাসে গিয়ে সে সন্ধ্যেবেলার কাজটা শেষ করে 3 দিন বোধহয় ছিলাম, সে ঘরে ঢুকে পড়তো,
মনমোহন সিং কোনো পরিবার নিয়ে যেতে ভালোবাসতো না, তারও মেয়ে জামাই ছিল, তার পরিবার ছিল, যেতই না। আমেরিকাতেও দেখতাম মানে যেত না কাউকে নিয়ে, একা যেত এবং সন্ধ্যেবেলার পরে ঘরে অন্ধকার। আমরা গিয়ে মরিশাসের সমুদ্র তটে গিয়ে ওর যে সঞ্জয় বারু যে মিডিয়া অ্যাডভাইজার, তার সাথে আমরা মানে তখন ওর তো পার্ট অফ জার্নালিজম, হইচই করছি, মজা করছি। ফেরার সময় মনমোহন সিংকে বললাম যে ডক্টর সাহেব আপনি আয়া নেই হাম লোগোকে সাথ, এইরকম এরকম কী করলেন সন্ধ্যের পরে? তো ওখানে আর মরিশাস তো এমন একটা জায়গা নয় যে সন্ধ্যের পরে ডিপ্লোম্যাসি হচ্ছে টচ্ছে, সমস্ত ওই ডিনার ফিনারের পর আর্লি ডিনার হয় সাধারণত। উনি বললেন যে জানো আমি এমন একটা কাজ করলাম, বহুদিনের ইচ্ছে ছিল, মরিশাসের যে হিস্ট্রি তার উপর একটা বই এনেছিলাম, এবং জানো যে ভারতীয়রা কিভাবে এখানে এসেছে, বিহারিরা এখানে এসে কীরমভাবে, একটা গ্রাম আছে তোমরা পারলে সেই গ্রামটা দেখতে যেও মরিশাসে, ওই গ্রামটা বিহারিদেরই গ্রাম, এখানে পুরো বিহাররা থাকে এবং এবং এখানে আখের চাষ সাংঘাতিক হয়, সুগার ইন্ডাস্ট্রির সাথে বিরাট সম্পর্ক, কত এটা ঠিক যে আখের ক্ষেত খুব দেখেছিলাম। তো সেই বইটা 3 দিনে ওইরকম মোটা বই, আমি দিল্লিতে গিয়ে আর পড়ার সময় পাবো না, আমি মনোযোগ দিয়ে এই বইটা আমি শেষ করেছি, হিস্ট্রি অফ মরিশাস। আর বাজপেয়ী সকালবেলায় ভোরবেলায় আমি অশোক ট্যান্ডন মানে যেটা সঞ্জয় বারুর মানে ওই একই পদ, আমাকে ফোন করে বলছে জয়ন্ত তুমি এখনো ঘুমোচ্ছ, 6টা বেজে গেছে। এখন 6টাই তো বেজেছে, কাল কত রাত্রি রয়েছে, মরিশাসে 6টার সময় উঠে কী করবো, আমাদের তো। বলছে আরে প্রাইম মিনিস্টার সমুদ্র তটে চলে গেছে এবং ওখানে ফটো অপ হচ্ছে, ফটো অপরচুনিটি, তুমি যাও তোমার খবর মিস হবে। তো আমি তখন, আর মরিশাসের হোটেলগুলো না একতলা হোটেল এবং সমুদ্র তট মানে পেছনের দরজাটা দিয়ে ঘরের সমুদ্র তটে চলে যাওয়া যায়। তো আমি ওখান থেকে ওই দরজাটা খুলে আমি বন্ধও করিনি, দৌড়চ্ছি যে বাজপেয়ী ওখানে কি করছি, গিয়ে দেখি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, সানগ্লাস পরে, রঞ্জন ছিল সঙ্গে, ওর জামাই রঞ্জন ভট্টাচার্য, সেখানে ছবি টবি তোলা হচ্ছে, গল্প করছে, চা ফা খাওয়া হচ্ছে। বাজপেয়ী জিন্সের প্যান্ট পরে? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে ফাটাফাটি, এবং ছবি টবি হয়েছিল। এবং তখন বাজপেয়ী আমরা বাজপেয়ীর সাথে ছবি তুললাম, গল্প করছি। তো দুটো চরিত্র, আমি একটা ঘটনা দিয়ে বললাম যে দুটো মানুষই তো আলাদা না। এখন তুমি যখন পলিসি ফর্ম করো তখনও কিন্তু তার চরিত্রটা সেখানে প্রভাব বিস্তার করে। ভিপি সিংয়ের সাথে নামিবিয়ায় গেছি, সেখানে ভিপি সিং প্রাইম মিনিস্টার, বোধহয় 89 ফাইন হবে, তখন রাজীব গান্ধীও সেখানে গেছে, রাজীব গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী, আর ওরা কন্টিনিউয়াস স্টেজে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে যাচ্ছে আর ভিপি সিং বসে আছে। এবং কেননা ওই নামিবিয়ার স্বাধীনতা, ওখানে নেলসন ম্যান্ডেলা গেছে, আরাফাত গেছে, আফ্রিকা, সেখানে না গান্ধী ফ্যামিলি বিরাট ব্যাপার, ভিপি সিংকে প্রধানমন্ত্রী হিসেবেই তারা রেকগনাইজ করছে না। তো আমি দেখছি ভিপি সিংয়ের মুখ গম্ভীর হয়ে যাচ্ছে আর রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী বলছে, তারপর কেউ একটা গিয়ে সংশোধন করলো, এ করলো। তো এইরকম বিচিত্র অভিজ্ঞতা, এর তো মানে কি বলবো। আর নরসিমহা রাও? হ্যাঁ, নরসিমহা রাওর কথা তো ভুলেই গেছিলাম। নরসিমহা রাওয়ের মতো প্রধানমন্ত্রী, এইটা একটা সাংঘাতিক, তুমি আমাকে একটা প্রশ্ন করলে যে বাজপেয়ী আর নরসিমহা রাও এর মধ্যে, নরসিমহা রাওটা কেন আমার মনে পড়েনি, আমার মনে হচ্ছে এই কারণে যে দুটো নরসিমহা রাও আছে না। যে নরসিমহা রাও ইকোনমিক লিবারালাইজেশন, যেটা অনেকে বলে ভারতের দ্বিতীয় স্বাধীনতা, মানে আর দ্বিতীয় স্বাধীনতা কে বলেছে, মানে যে ইকোনমিক অ্যাডভাইজার এখন নরেন্দ্র মোদীর সঞ্জীব আচার্য, তার বই আছে যে টু ইন্ডিপেন্ডেন্স বলে। কেননা ওই ইকোনমিক লিবারালাইজেশনটা কিন্তু মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু নরসিমহা রাও না থাকলে কিন্তু হতো না, 91-এ হতো না। এবং নরসিমহা রাও অতগুলো ভাষা জানে, তার অত নলেজ, হ্যাঁ, এবং কিন্তু নরসিমহা রাওর ওই যে ঠান্ডা করকে খাও পলিসি, তার ফলে ডু ইট নাও এটা অনেক সময় উনি করে উঠতে পারতেন না। যা কিছু করেন ওনার মধ্যে না একটা স্লোনেস, মানে ওই সেই মানে ড্রয়ারে রেখে দেওয়া, ভাবা, সময় নেওয়া। ঠান্ডা করকে খাও, সে ভিএন গ্যাডগিল বলেছিল যে মারাঠিরা চা যখন খায় ওই কাপে ঢেলে খায়, তো গরম চা জিভে পুড়ে যায়, সেই জন্য আমরা বলি এটা ঠান্ডা করকে খাও পলিসি। নরসিমহা রাওর এটা ছিল অযোধ্যা। আচ্ছা চলো, ওই একটা মনে আছে ল উইল টেক ইট ওন কোর্স, এটা কিন্তু নরসিমহা রাওয়ের সময় জনপ্রিয় হয়েছিল। তো এই যে ব্যাপারটা না, তার ফলে নরসিমহা রাও তারপরে নিজের এত কেলেঙ্কারি, দুর্নীতি, মানে মানে ভাবাই যায় না, কত অল্প টাকার ঘুষ, মানে হর্ষদ মেহতা তো সামান্য টাকা দিয়েছিল বলে প্রাইম মিনিস্টার অফিসে সুটকেস। তো এগুলো নরসিমহা রাওয়ের যে ইনিশিয়েটিভ বা নরসিমহা রাওয়ের যে সেটাকে নষ্ট করেছে। যেরকম মনমোহন সিংয়ের যে সাংঘাতিক কাজ,
সেগুলো এত আন্ডারস্টেটেড এবং এত সেগুলোকে উনি নিরিবিলিতে করতে চাইতেন। ধক্কা নিনাদ ছিল না, এখন ধক্কা নিনাদটারও প্রয়োজন আছে। মানে বাজপেয়ী কিন্তু এই জন্যে আমি বলি যে বাজপেয়ীর মধ্যে একটা মিডল পাথ ছিল, মানে ক্যারিশমাও ছিল, আবার কাজটাও করত। না, আমি দুটো তিনটে জিনিস এখানে তোমাকে জিজ্ঞেস করব। ধরো আজকে বিজেপির যে ফুটিং, মানে আজকে সারা প্যান ইন্ডিয়াতে বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার পেছনে দুজনের অবদান তো কেউ অস্বীকার করতে পারবে না। একজন হচ্ছে বাজপেয়ী, একজন হচ্ছে আডবাণী। আজকে আডবাণীর ওই রথযাত্রাটা যদি আজকে না হতো ওই ভিপি সিংয়ের আমলে, এবং ওই সে তা নইলে আজকে সম্ভবত বিজেপি এই জায়গায় এসে পৌঁছতো না, তাই নয়? একেবারেই সম্ভবত কেন আসতো না বলেই আমি মনে করি। আসতো না, মানে আমি বলি যে বাজপেয়ী আডবাণী, মূলত আডবাণী, কেননা বাজপেয়ী ওয়াজ এ লিবারাল ফেস, যেটা গোবিন্দাচার্য বলেছিল না, মুখোশ একটা মুখ। এখন ওটা আমরা বলতাম একটা নৈবেদ্যের নাড়ু, হ্যাঁ, আর আসল যেটা আডবাণী করছে। কিন্তু 2 in 1 যদি ধরি, তাহলেও ওই সময়কার যে বিজেপি, মানে আডবাণীর বিজেপি যদি বলি, আমি বলি যে ওটা হচ্ছে থিওরি, আর নরেন্দ্র মোদী হচ্ছে প্র্যাকটিস। যে 370 বা ইউনিফর্ম সিভিল কোড কিংবা সমস্ত এগুলো সব ক্যাপ্টেন অ্যাভেন্স করে রাখা হয়েছিল, সেগুলো কোয়ালিশন সরকার ছিল। কিন্তু সেগুলো 2 থেকে 200, কার্যত 200 এমপিতে পরিণত করার কাজটা কিন্তু, বিজেপিকে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে পারেননি, কিন্তু আডবাণীর নেতৃত্বে হয়েছিল। এবং সেই হিন্দুত্বের যে লাইন, সেই আমরা আজকে আডবাণীকে যতই ফেকুলার পাকিস্তান সফর করে উনি জিন্না সেকুলার বললেই তো হবে না। উনি যে কাজটা করে গেছেন, এই আজকে যে ইনফিল্ট্রেশনের ইস্যু, এত বড় ইস্যু, এটা তো আডবাণী তো ইনফিল্ট্রেশনের ইস্যু সকাল বিকেল বলতেন। অথচ মজার ব্যাপার, আডবাণী কিন্তু নিজে বাড়িতে কোনো ঠাকুর ঘর ছিল না, কোনোদিন কোনো পুজো করতে দেখিনি। এবং বাজপেয়ী কিন্তু অনেক বেশি ব্রাহ্মণ পণ্ডিত, ওনার বাড়িতে জ্যোতিষী, ওনার বাড়িতে সমস্ত পুজো, আচ্ছা, এমনকি ক্যাবিনেট মিটিং 11টায় শুরু হবে না 11:10 শুরু হবে, সেটা পর্যন্ত জ্যোতিষীরা অনেক সময় বলে দিয়েছে। এই জিনিসটা তো আমি আডবাণীকে দেখিইনি। অথচ আডবাণীর কিন্তু পারসেপশন যেটা, সেটা হচ্ছে যে উনি হচ্ছেন উগ্র হিন্দুত্ব, আর বাজপেয়ী হচ্ছেন সেকুলার লিবারাল। আমি তো আডবাণীকে জিজ্ঞেস করেছিলাম, আডবাণীর স্ত্রী আরও বললেন, আমি বললাম যে তোমাদের বাড়িতে ঠাকুর ঘর নেই, পুজো টুজো দুজনের কেউই কিন্তু কোনোদিন পুজো করতে দেখিনি। তখন পান্ডারা পার্কের বাড়িতে, মানে এই পৃথ্বীরাজ রোডের বাড়িতে তখন আসেনি। আমাকে কমলাজি বললেন যে চলো তোমায় দেখাই, বলে একটা ছোট স্টোর রুম, সেখানে দেখি অজস্র বিগ্রহ, রাম, লক্ষ্মণ, সীতা, ও সমস্ত হনুমান, মানে সমস্ত কৃষ্ণ, এগুলো কি বলছে বিভিন্ন পার্টির ইউনিট, স্টেটের ইউনিট, তারা সব আসে। যেহেতু উনি রাম রথযাত্রা করেছেন, একটা হিন্দুত্বের পোস্টার বয়, সব দিয়ে যায়। তো ওগুলো তো আমাদের তো মন্দিরও নেই, পুজো টুজো করি না আমরা, ওরা তো সিন্ধি। তো আচ্ছা, সিন্ধি কিন্তু নন ভেজিটেরিয়ান হয়। তো ওরা ছোটোবেলায় আডবাণীও নন ভেজিটেরিয়ান ছিল, ওর মেয়ে ছেলে দুজনেই নন ভেজিটেরিয়ান। কমলাজিও নন ভেজিটেরিয়ান ফ্যামিলি, ওর ভাইটাই এলে সব বাড়িতে মাংস টাংস হতো। আমি যতবার গেছি উনি কিন্তু সবসময় ভেজ খাওয়াতেন, উনি নিজে ভেজিটেরিয়ান, আমাকে ননভেজ আমি খেয়েছি ওর বাড়িতে। কিন্তু উনি কখনো কাউকে চাপিয়ে দিতেন না, কারণ আমি বলছি তো বাড়িতে শালা এলে সে কিন্তু মাংস টাংস হতো। এখন কমলাজি বললেন যে আমি নন ভেজিটেরিয়ান ছিলাম, কিন্তু বিয়ে করে যেহেতু, মানে এটা একটা হয় না যে আলাম যে মানে গান্ধারীর চোখ বাঁধার মতো, মানে উনি খাচ্ছেন না, উনি লাল লাল বলতেন, লাল খায় না তো আমিও খাই না, এরকম। কিন্তু ওরা নয়, বাড়িতে পুজো তো ওর। সুতরাং হিন্দুত্বের যে জিনিসগুলো করলে আজকে হিন্দুত্ববাদী হওয়া যায়, সেগুলো কিন্তু উনি ব্যক্তিগত জীবনে সাংঘাতিকভাবে গোঁড়া একটা রিচুয়ালিস্টিক হিন্দু ছিলেন না। এবং ওই সমস্ত স্টোর রুমে ঠাকুর দেবতা থাকতো। তার মানে কি উনি নন স্পিরিচুয়াল হয়ে গেলেন? তার মানে কি উনি নন হিন্দু হয়ে গেলেন? তা কিন্তু নয়। এবং বাজপেয়ী তো একবার একটা ইন্টারভিউতেও বলেছিল যে আমি হিন্দু ন্যাশনালিজম, আমিও যেহেতু বিজেপিতে আছি, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালিজম কথাটা আমার বেশি ভালো লাগে। কেননা হিন্দু ন্যাশনালিজম বললে যদি ভারতের একটা মানে সংখ্যা, একটা পোর্শন, তারা যদি এলিনেটেড ফিল করে, তারা তো ভারতীয়, তাতে আমি ডিসকমফোর্ট ফিল করি, তার থেকে ভারতীয় না। কিন্তু সেই সময়টা বদলে গেছে। এখন আমার বাড়িতে সিপি ঠাকুর, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ভূমিহার বিহারের নেতা, তার ছেলে বিবেক, কালো কার সমস্ত হাতে দিয়ে খোলা। যে বিবেক তোমার তো আগে কখনো দেখতাম না, বলে আগেও ছিল, আগে লুকিয়ে রাখতাম, অত দেখাতাম না, এখন সাহস এসছে, কেননা এখন আমাদের কোনো ভয় নেই। কালো কার, এ তো লাল দেখি, সোনিয়াজির হাতেও দেখি লাল রঙের। বলো না, এটা হচ্ছে ভৈরব মন্দিরে, বিশ্বনাথের মন্দিরে গেছিলাম, তার আগে কাল ভৈরবের মন্দিরে গেলে কালো এসব পরিয়ে দেয়।
তো এখন এইটা দেখাতে লজ্জাবোধ হয় না, বিকজ ইট ইজ ইন, এটা একটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে। এখন তো অনেকে দেখি নবগ্রহ কবচ টবচ গলায় সোনার চেন দিয়ে বড় মালা করে ঘুরে বেড়াচ্ছে। মানে এই যে ডিসপ্লে অফ হিন্দুত্ব, এটা আগে অনেক আন্ডারস্টেটেড ছিল। এটা দেখানোর ব্যাপারটা, এটা বাজপেয়ী আর এটা তোমার ভালো লাগে না খারাপ লাগে? না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে বাঙালি যে হিন্দুত্ব, মানে আমি ক্ষিতিমোহন সেনের হিন্দু ধর্মে আছি, মানে আমি অনেক বেশি মনে করি যে এটাতে আমি ছোট হিন্দু হয়ে গেলাম তা নয়। আমি একটা রিসেন্টলি একটা ঘটনা বলি। আমি গেছিলাম মানে বাংলার বাইরে নর্মদা সমস্ত পরিক্রমা করছিলাম। তো একজন গুজরাটি দম্পতি, সে আমাদের সাথে খুব ছিল। তো সেই গুজরাটি মহিলা আমাকে বলছে যে আপ লোক তো বাঙালি হ্যাঁ। হ্যাঁ, বলছে তব তো গঙ্গা ফল খাতা হ্যাঁ। গঙ্গা ফল কথাটাই বুঝতে পারছি না। বলছে गंगा फल मतलब मछली के बोलছে गंगा फल। तो आप हम लोग तो আপেল এইসব খায় টায়, তো आप लोग तो गंगा फल खाता है। বলে যে হ্যাঁ। তো বলছে যে তাহলে কি তোমরা ডেলি খাও মাছলি? না, এটা কোনো প্রশ্ন হলো? পেলে রোজই খাই, না পেলে খাই না, আমাদের সমস্ত কিছু নেই। তখন বলছে যে तब तो आप मांस भी खाता है। বললাম যে হ্যাঁ খাই। তখন বলছে যে अच्छा आप कृष्ण भक्त है या शिव भक्त है? आपके घर में क्या पूजा होता है? আরে আমরা তো কৃষ্ণ শিব এগুলো আবার আলাদা নাকি? তো হিন্দু ধর্মে সবই আছে, আমরা বৌদ্ধবাদী আমাদের। তখন বলছে না না না, দেখো আমরা যেরকম বাড়িতে আমার কৃষ্ণের আরাধনা হয়, কৃষ্ণের মূর্তি আছে, বালকৃষ্ণ বি হয়। বালকৃষ্ণ মানে যেটা আমরা গোপাল বলি, তাহলে গোপাল তো আমার বাড়িতেও আছে, আমার স্ত্রী তো গোপালকে নিয়ে নিয়ে ঘোরে। কিন্তু সেটা নিয়ে তো শিব বা কালী, আমরা তো কালী ভক্ত, আবার কালী মাংস টাংস হয় কালী পুজোর দিন এবং সমস্ত। তখন যে না 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 না, আমরা কৃষ্ণটাই করি, শিব মন্দিরে যাই, বাড়িতে শিব থাকে না, যারা শৈব তারা আবার শিবের পুজো করে। বললাম দেখো আমাদের এই বিভাজনটা না ভারতে আগে কিন্তু এইরকম বিভাজন আগে দেখিনি। জাতপাতেরও ছিল, চিরকালই ছিল। উত্তরপ্রদেশ বিহারে তো আমরা সবসময় দেখেছি। ভোট করতে গেলে আরো বোঝা যেত। আমি রিসেন্টলি উত্তরপ্রদেশে গিয়ে দেখছি যে একটা গাড়িতে লেখা আছে ব্রাহ্মণ। তো আমি খুব বিস্মিত হলাম। তো আমার একজন আত্মীয়, সে, এটা অ্যাকচুয়ালি বেনারসের ঘটনা, সে বলবে যে এটা দাদা তুমি আশ্চর্য কেন হচ্ছ? মানে সে মানে আমাদের বাড়ির জামাই, বোনের হাজব্যান্ড, সে বলছে যে এটা তো বলছে না না এরকম জাট লেখা থাকে, ব্রাহ্মণ লেখা থাকে গাড়িতে। বলে জানো তো একবার এক মজাদার কিস্সা বাতা, মানে কী হয়েছে? বলছে যে দুটো গাড়িতে সংঘর্ষ লেগেছে, একটা ঠাকুর আর একটা হলো জাট। তো পুলিশ এসছে মেটাতে। এখন পুলিশ হচ্ছে সিং লেখা আছে নাম, তো সে ঠাকুর, যোগী আদিত্যনাথ ঠাকুর চিফ মিনিস্টার, তার ঠাকুর রাজ সে হয় দেখতে গেলে। তো এখন সে ঠাকুর মানে এবারে নন ঠাকুর যে গাড়িটা, তার প্রতি বায়াসড হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই নিয়ে সংঘর্ষ বেঁধে গেছে, পুলিশের সাথে ঝামেলা, যে পুলিশ ঠাকুর লাইন নিচ্ছে। তো আমি বললাম যে এগুলো ব্যান করে দিতে পারে তো, যে আমি আমার গাড়িতে কেন লিখবো যে আমি ঠাকুর কি আমি ব্রাহ্মণ? আমি কলকাতা শহরে ভাবা যায় আমি একটা ঘোষাল ব্রাহ্মণ, আমি যদি ওখানে গাড়িতে উপরে লেখা থাকে ব্রাহ্মণের গাড়ি, বারেন্দ্র লেখা যদি থাকে, হ্যাঁ, এবং ধরো আর একটা কেউ তোর গাড়িতে লেখা থাকে বদ্যির গাড়ি। তো এই কাস্ট পার্সপেক্টিভ ছিল, এবং কাস্ট পার্সপেক্টিভ ভিপি সিং, বিজেপি নয়, ভিপি সিং আরও মন্ডল কমিশন করে মন্ডলাইজেশন, তার বিরুদ্ধেই রাম মন্দির হলো, হিন্দুত্বের মন্ডল ভার্সেস কমান্ডার, এক্স্যাক্টলি। এবং আমি একটা খুব মজাদার ঘটনা বলি। এই যে সোশিওলজিস্ট আন্দ্রে বেতে, সে লিখেছে যে আমি একবার ইএমএস নাম্বুদ্রিপাদ, তখন পার্টির সেক্রেটারি, গেছিলাম, গিয়ে কাস্টের রেলিভেন্স সেসব বলেছিলাম। তো ইএমএস খুব রেগে গেছিল, বলছিল আমরা ক্লাস অ্যাপ্রোচে বিশ্বাস করি, নট কাস্ট অ্যাপ্রোচ। শোষক শোষিত এইসব ভাবে এটা কখনো আমরা এটা করবো না, তোমাদের এটা প্রবলেম হচ্ছে, এটা আমেরিকান সোশিওলজির প্রভাব পড়ে তুমি এই কাস্ট ফার্স্টে যাচ্ছ, এটা হওয়া উচিত না ইত্যাদি। এবার আন্দ্রে বেতে লিখছে এটা রিসেন্ট পাস্টে, যে ইএমএস মানে চলে গেলেন, সুরজিৎ এলেন, দেখা গেল যে এখন কিন্তু কমিউনিস্টরাও সেই ভিপি সিংয়ের পোস্ট ভিপি সিং সেই কাস্ট পলিটিক্সে এখন তো মতুয়া অবধি করতে হচ্ছে। আমাকে শ্যামল চক্রবর্তী বলেছিলেন পার্লামেন্টে যে আর বলো না, এই মমতার জন্যে না এখন আমাদের মতুয়া ক্যান্ডিডেট আলাদা করে সমস্ত খুঁজতে হচ্ছে। মতুয়া ক্যান্ডিডেট খুঁজতে গিয়েও প্রবলেম হচ্ছে যে ওখানেও ওদের মধ্যে বিবাদ, যে তুমি বরিশালের মতুয়া নাকি তুমি খুলনার মতুয়া। এমন যে সেই ঋত্বিক ঘটকের সিনেমায় ছিল না, যে তুমি কোন এলাকার, তোমাকে থাকতে দেওয়া হবে কি না,
হ্যাঁ সেটা ঠিক হবে। বলছি যে জাতপাতের ভিত্তিতে, জাতি যদি না থাকলো, আমার এখনও ঋত্বিক ঘটকের ডায়ালগটা মনে আছে ছবি, যে জাতি যদি না থাকলো তাহলে আমাদের আর কী থাকলো। এখন এই জিনিসটা আজকের দিনে এই ভেদাভেদটা যে কোনো কারণেই হোক আমরা মানে আমার অন্তত ভালো লাগছে না। যখন মতুয়া প্রসঙ্গটা উঠলই, সবারই জানা যে মতুয়া আন্দোলন কিভাবে তৈরি হয়েছিল এবং তাদের একটা ন্যায্য দাবি থাকতেই পারে ভারতে থাকার, হ্যাঁ, কিন্তু তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয়নি। এরকম তো কোনো স্বাধীনতার সময় লিখিত পরিচিত কোনো নিয়ম ছিল না যে এত সালের মধ্যে তোমাকে বর্ডারটা টপকে এই দেশে যেতে হবে। তোমাকে বলা হয়েছিল যে তুমি চুজ করো তুমি কোন দেশের নাগরিক। তাই যদি হয়ে থাকে তার তো অ্যাকচুয়ালি কোনো ডেডলাইন নেই যে আমি কবে আমি পরবর্তীকালে আমি 50 বছর পরেও তো আমার মনে হতে পারে যে আমি এই দেশে আসব। তাদেরকে কি অনুপ্রবেশকারী সত্যি বলা যায়? একেবারেই এই প্রশ্নটা তো নিশ্চয়ই ওঠে। তার কারণটা হচ্ছে যে অনুপ্রবেশটা হওয়া উচিত নয়। মানে আমি আমার ভিসা নেই, আমি আমেরিকায় গিয়ে থাকতে পারি না, যেটা আজকে ট্রাম্পও তার অভিবাসন নীতি যেটা এত জনপ্রিয়তা, সে প্যান আমেরিকানিজম করতে গিয়ে মেক্সিকো থেকে এসছে, লন্ডনে গিয়ে আমি দেখেছি ইস্ট ইউরোপের লোকেরা একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে অর্থনীতির। সুতরাং আমার দেশে সেটা উদ্বাস্তুই হোক আর অনুপ্রবেশকারী হোক, আমি তো হিন্দুরা উদ্বাস্তু আর মুসলমানরা অনুপ্রবেশকারী এই তত্ত্বটাতেই বিশ্বাস করি না। কারণ আমি আমার দেশে অনাগরিক সে থাকবে এটা আমি মানতে পারি না। এটা কেউই কারোর পক্ষেই বলা সম্ভব না। সংবিধান মানলে তো সেটা মানতে হয়। কিন্তু তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে আমি স্টিম রোলার চালিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা নাগরিক নয় তাদেরকে বের করে দেবো, এইটা আমার মনে হয় আরেকটু আমার মগজাস্ত্র ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে রাজনেতাদের। যে তুই যেটা বললি যে কোন সময় তারা এসেছে, কেন এসেছে, মানে সমস্ত মুসলমানরা হচ্ছে মুসলিম ডমিনেটেড দেশ থেকে তারা এসেছে তাদের স্বার্থে, আর সমস্ত হিন্দুরা তাড়া খেয়ে মুসলিম শাসকদের উদ্বাস্তু, এটা একটা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে এটাকে আরেকটু মানে নিবিড় বলছো তুমি ভোটার তালিকা, আরও সত্যি সত্যি নিবিড় হওয়া উচিত। অর্থাৎ কেস স্টাডি করা। এটাকে আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে সবটাই ইলেকটোরাল। ভোট শেষ হয়ে গেলে দেখা যাবে যে এটা নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নেই, সবটাই নির্বাচন কেন্দ্রিক, ভোটে জেতা হারা। এবং আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে বিজেপির যে পশ্চিমবঙ্গে অন্তত এটা কতটা সত্যি সত্যি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব, কতটা সম্ভব নয়, তার থেকেও বড় কথা হচ্ছে যে এটা একটা আখ্যান তৈরি করে এটাকে প্রচারের হাতিয়ার করা, যে বিজেপি চাইছে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে বাংলাকে ভার মুক্ত করতে, যাতে বাংলার গৌরব ফিরে আসে, তার এই আবার নতুন একটা রেনেসা হয়। এটা কিন্তু একটা ন্যারেটিভ। মানে এটা 2026-এর ভোটে মানে কত লোক বাদ যাবে। বিহারে তো বোধহয় 60-65 লাখ বাদ গেছে। তো আমি প্রথম মানে তালিকা বেরোনোর পর খুব বেশি পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে যদি কিছু বাদ যায়ও, শুধু মুসলমান বাদ যাবে তাও নয়, শুধু হিন্দু এখন তার ফলে আমার বারবার মনে হচ্ছে যে এটা যতটা না ভোটারদেরকে সত্যি সত্যি বাদ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে এটা একটা প্রচার, সব বাংলাদেশিরা চলে যাচ্ছে, একটা আতঙ্ক, কিন্তু এটার পেছনে কিন্তু একটা প্রচারের একটা হাতিয়ার। কেননা বিজেপি একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডোলজিতে হিন্দুত্বটা কাজ করছে না, যেটা বিজেপির ইউপি, যেটা তুই বলছিলি উত্তরপ্রদেশ বিহারের হিন্দুত্ব, তা যদি না চলে, আমরা যদি এখনও ওই রকম হিন্দু থাকি, একটা কম্পোজিট হিন্দু, মানে সেখানে ওই আমাকে আডবাণী বলেছিল দুটো মুসলমানকে আডবাণী নিল, একটা হচ্ছে আমাদের শাহনাজ বিহারের, আর একটা হচ্ছে ওই উত্তরপ্রদেশের ওই যে মন্ত্রীও ছিল কিছুদিন আগে, তো দুজন নেওয়া হলো। আমি বললাম যে আডবাণীজি আপনি দুটো মুসলমানকে নিলেন, তো ওরা তো ভোট দেয় না মুসলমান, একটা শিয়া, একটা সুন্নি, একটা উত্তরপ্রদেশ, একটা বিহার, তো আপনি কেন নিলেন? এটা তো বলো তুমি হিন্দু না মুসলমান? তখন আমি বললাম যে আমি তো হিন্দু। তখন বললো যে তুমি হিন্দু? হ্যাঁ, ঘটনাচক্রে ব্রাহ্মণ। তখন বলছে যে তুমি কি অ্যান্টি মুসলমান? আলাম না। তার মানে দেখো সব হিন্দুরা কিন্তু কট্টর নয়, সবাই অ্যান্টি মুসলমান না। তাহলে আমি বিজেপির এই বার্তাটা আমি দেবো কেন যে আমি মুসলমান নিধন করতে এসেছি, মুসলমান, এটা তো সব হিন্দুরাও মেনে নিচ্ছে না, তোমার পশ্চিমবাংলার হিন্দুরা সেটা। তাহলে আমি বরং যদি আমিও হিন্দুত্ব, রাম মন্দির তো উনিই করেছেন, কিন্তু একটা কথা ভুলে যাও না, সিকান্দার ভক্ত আমাদের বিদেশ মন্ত্রী ছিল এবং সেখানে মুসলিমদেরকে আরএসএস কখনো পরিত্যক্ত করেনি।
সুতরাং এইটা আমার মনে হয় যে ভুল মানে আর কি ভাবনা। কিন্তু এখন তো সেটা বদলে গেছে, এখন মুসলিমদের ক্যান্ডিডেটই করা হচ্ছে না। উত্তরপ্রদেশে একটা নির্বাচন হয়ে গেছে, একটাও মুসলমানকে প্রার্থী করা হয়নি। তো এইটা একটা মেটামরফোসিস অফ বিজেপি ফ্রম বাজপেয়ী আডবাণী টু মোদি অমিত শাহ। তো এখন এই ব্যাপারটা অনুপ্রবেশ, যেটা তুই বলছিস যে অনুপ্রবেশটা এখন যদি হিন্দুত্বটা রাম মন্দির যদি এখানে না খায়, হ্যাঁ, আমরা রাম, আমি বারবার বলি যে বাঙালিকে রাম ভক্ত না ভাবা বা বাঙালি সব নাস্তিক, যেটা অনেক সময় উত্তর ভারতে গেলে মনে হয় যেন আমরা যেন নাস্তিক। আমাকে একজন বলেছিল যে আমরা নবরাত্রি করি, তোমরা তো ষষ্ঠী থেকে পুজো শুরু করো। ষষ্ঠী মানে তোর পঞ্চমী চতুর্থী এগুলো তো আছে, আমাদের নবরাত্রি প্রথমা থেকে শুরু হয়। তো তোমরা ষষ্ঠী, এটা তো সোশ্যাল ইভেন্ট তোমাদের। তো আমরা হলাম অ্যাকচুয়াল মানে হিন্দু যারা আমরা নবরাত্রি করি। তো এই যে অ্যাপ্রোচটা, আমাদের অ্যাপ্রোচটা ওরা তো বুঝতেই পারছে না, ওরা ওদের অ্যাপ্রোচটাকে চাপিয়ে দিতে চাইছে। আর বিজেপি রাজ্য নেতারা দিল্লিকে খুশি করার জন্য আরও বেশি করে উত্তর ভারতীয় স্টাইলে তারা জামা কাপড়ও পরছে, তারা সেভাবে কথা বলছে, তারা মাথায় টিকা ফিকা লাগিয়ে। কিন্তু এখানে একটা জিনিস আমি মনে করি আমাদের দেশে বামপন্থীরাও একটু ক্ষতি করেছে। সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেল, প্রকাশ কারাত সাসপেন্ড করে দিল। ঠিক আছে, এটা আমি মানছি যে তুমি যদি কমিউনিস্ট হও তোমাকে ইউ হ্যাভ টু বি নাস্তিক। সত্যি সত্যি আইডিওলজিক্যালি তোমাকে যদি দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানতে হয় তাহলে তো তুমি নাস্তিক, ইউ ক্যানট বি এ বিলিভার অ্যান্ড ইউ আর এ মার্কসিস্ট। কিন্তু আমাদের এখানে তা তো নয়। তারাপীঠে যে সুভাষ চক্রবর্তী গেছেন সেখানে তো অগন্তি মানুষ সুভাষ চক্রবর্তীর পক্ষে, কারণ তারা তারাপীঠে যায়। তাহলে তুমি এক লহমায় কিন্তু তাদেরকে তুমি তোমার সিলেবাসের বাইরে করে দিচ্ছ। আর সেখানে বিজেপি ডিস্টর্টেড ওয়েতেই হোক আর যেভাবেই হোক আরও হিন্দু হিন্দু করে বেশি লোককে ইনভলভ করছে। কলকাতার বাঙালি বুঝতেই পারে না যে ওখানে হিন্দি বলয় এই রাম নামটা, রাম ফ্যাক্টরটা, এবং যেটা আডবাণী বুঝেছিলেন। এবং আডবাণী আমায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু রথযাত্রায় আমি যখন গেছিলাম পশ্চিমবঙ্গে লোক কম হয়েছিল, কিন্তু বিহার এবং ইউপির মধ্যে রীতিমতো মুলায়ম আর লালুর মধ্যে কম্পিটিশন হচ্ছিল যে কে অ্যারেস্ট করবে, কারণ তাতে ওদের ভোট বাড়বে। বিহার আগে করে দিল, মানে উত্তরপ্রদেশে ওয়েট করছিল মুলায়ম করবে বলে। তো এই জিনিসটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিন্তু রঘুবীরের উপাসক ছিলেন, এবং উনি যখন গ্রাম ছেড়ে কামারপুকুরে চলে এলেন মানে ওই জমিদারের অত্যাচারে, তখন হাতে করে কিন্তু ওই রঘুবীরের মূর্তিটা নিয়ে এসেছিলেন কামারপুকুরে। ওর এখনও আলাদা করে রঘুবীরের মন্দিরটা আছে, এবং ঠাকুরের তো কথামৃতে রামের কথা, উনি রাম গান করতেন। সুতরাং আমরা অ্যান্টি রাম, এটাও তো বলাটা ঠিক। আমাদের রামটাও একটু অন্য রকম ওদের রামের থেকে। হ্যাঁ, একদম একদম। এই হিন্দু ধর্মটা সেটা ডায়নায়েক, সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এসে সে লিখে দিচ্ছে যে কেন ভৈরব মন্দিরে হুইস্কি প্রসাদ দেওয়া হয়, হ্যাঁ, আর আমরা গেল রব তুলছি। কিন্তু আমরা নিজেদেরই তো নিজেদের হিন্দু ধর্মটাকে ঠিক করে জানি না বা জানতে চাই না, ডিস্টর্টেড হইতে একটা। এর মজাটা যেটা আমি মনে করি বাঙালিরা কিন্তু অনেক বেশি, এটা আর্য অনার্য রক্তের মিশ্রণ হতে পারে, যারা পণ্ডিতেরা বলতে পারবে। আমরা তো মানে নামতে নামতে গঙ্গার এই অববাহিকায় মিশ্র একটা সংস্কৃতির মধ্যে পালিত লালিত হয়েছি, রেনেসা হয়েছে, শিক্ষা সংস্কৃতি যে কোনো কারণেই হোক। বিজেপি সেইটা আজও ধরতে পারেনি বাঙালির ডিএনএ। এখন এই মুহূর্তে যারা রুলিং রাজনীতি মানে মমতা ব্যানার্জি, সোজা কথা, সেই জায়গাটাই ধরে। মমতা ব্যানার্জি শুধু ধরা নয়, হিন্দুদের ব্যাপারে এটা মুসলিম সবাই তো বলে যে 30% মুসলমান, মমতা সেটা নিয়ে শুরু করে, এটা একটা অ্যাডভান্টেজ, সে কারণে মুসলিমদের ওপর বিজেপির খুব রাগ। বিজেপির বহু নেতার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি তাদের সাথে কথা বলি সাংবাদিক হিসেবে। আমি নাইদার বিজেপি নর তৃণমূল, ওই জার্সি দিয়ে জার্নালিজম তো আমাদের সময় ওল্ড স্কুলে ছিলও না। আমরা কিছু কোনো দলে, আমি একটা দলের কে ভোট দিতে পারি ভোটার হিসেবে, সেটা তোমার ব্যক্তিগত, সেটা ব্যক্তিগত, কিন্তু সাংবাদিক হিসেবে এখন যেটা হয়ে গেছে আইদার, মানে তুমি কোনো একটা ক্যাম্পে তোমাকে থাকতে হবে। মানে যে বিজেপি বিট করে, ইনফ্যাক্ট আমি যখন আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম আমি বলতাম, এটা অভিভাবক আমার সাথে একমত হয়েছিল, যে বিজেপি বিট করে তাকে 6 মাস পরে কংগ্রেস বিট দিয়ে দাও। কংগ্রেস বিট, এটা হিন্দুস্তান টাইমসও আমি দেখেছি অনেক, শেখর আইয়ার বলে একজন সাংবাদিক ছিল, কংগ্রেস বিট করতো, পরে বিজেপি বিট করতো। এই সাফলিংটা করলে কি হয়, তোমার পার্সপেক্টিভটা না, একটা সাংবাদিক যে জুনিয়র সে একবজ্ঞা হয়ে যায় না। তার পক্ষে যে আলিমুদ্দিন স্ট্রিট কভার করতো আমাদের সময়, সে হাজি মহসিন স্কোয়ারে কংগ্রেস অফিসেও আমি আসতাম, যাতে আর কি দুটো কম্পারেটিভ স্টাডি করতে পারি। এখন এগুলো তো উঠে গেছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের শুধু মুসলমানদের ভোটে যেতে না,
এটা একটা বিরাট একটা ভুল ধারণা, এবং এটা বলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেখাতে চায় যে ও হচ্ছে বেগম, ও হচ্ছে এই সেই। আমাকে বিজেপির একটা শীর্ষ নেতা বলেছে যে আমরা কিন্তু মুসলিমরা আমাদের ভোট দেবে না, বিশেষ করে এখন যে ন্যারেটিভ তাতে তো আরও দেবে না, বাজপেয়ী আডবাণীরও বিজেপি নয়, কিন্তু আমাদের অসন্তোষ অনেক বেশি বাঙালি হিন্দুদের ওপর। এখন কেন বলছে যে উত্তর ভারতের হিন্দু, বিহারের হিন্দু যেভাবে বিজেপিকে দেয়, এখানকার যে বাঙালি হিন্দু, এই বাঙালি হিন্দুটা আমরা বুঝতে পারছি না যে এত আমরা অনুপ্রবেশ থেকে শুরু করে হিন্দুত্ব বলে যাচ্ছি, কিন্তু সেই হিন্দুরা যদি 70%, 30% মুসলমান হলে, তাহলে তো 70%-এর রেগে গিয়ে মমতার ওপরে এন ব্লক দেওয়া উচিত বিজেপিকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির করে, সে বাড়িতে কালী পুজো করে, সে কোন পুজোটা করে না, সে শীতলা মা, সে বরং বেশি করে লোকাল বাঙালি হিন্দু, হ্যাঁ মানে লোকাল আমি অর্থে বলছি শীতলা মা টু বগলা মা, এটা বিজেপি জানে না। তো বাঙালি কিন্তু এখনও কতগুলো শীতলা মায়ের মন্দির আছে একটু দেখো, স্বাস্থ্যের জন্য বাচ্চার এখনও শীতলা মায়ের কাছে যায়। বাঙালি নাস্তিক নয়, বাঙালি ঘোরতর আস্তিক, যেটা বরং কমিউনিস্টরা বোঝেনি, যে কারণে দুর্গাপুজোতে ওই বই বিক্রি করতে গিয়ে ভেবেছিল যে শুধু বই বিক্রি করব। এখন তো দুর্গাপুজোর উদ্বোধনে কমিউনিস্টরা যেতে শুরু করেছে, এবারে বিলম্বিত বোধোদয়। তার মানে তুমি যেটা বলছো, মানে অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন আগে যেটা বলেছে সেটার সঙ্গে তুমি একদম সহমত। হ্যাঁ মানে অভিজিৎ গাঙ্গুলি কেন বলছে, মানে একই কারণে মানে অভিজিৎ গাঙ্গুলি যেটা আগে বলেনি এখন বলছে, তার অনেক রাজনৈতিক কারণ থাকতে পারে, কিন্তু কন্টেন্ট অফ মানে হিজ স্পিচ, আমি সেই কন্টেন্টটা তো একই, মানে সেটার কন্টেক্সচুয়াল রেফারেন্সটা আলাদা হতে পারে আমার এবং অভিজিৎ গাঙ্গুলি, উনি অনেক বড় লোক, বড় মানুষ, কিন্তু মানে উনি আগে যেটা বলেননি এখন বলছেন, সেটা কি তার যে মানে কজ অ্যান্ড এফেক্ট, হ্যাঁ কার্যকারণ সম্পর্ক আলাদা হতে পারে, কিন্তু বিষয়বস্তুটা ঠিকই বলছেন কিন্তু এখন যেটা উনি বলছেন। ওনার ইন্টারভিউতে থেকে যেটা আমার মনে হয়েছে, উনি তো বেশ কিছুটা বিজেপির ওপর কী বলবো অসন্তুষ্টই বলা যায়, যে বাঙালি ছাড়া এই ভোটটা মানে শুধু বাইরের নেতা এনে এই ভোটটা কি করে জেতা যাবে, এরকম একটা ওনার কথা আমি শুনলাম। একটা জিনিস বলো তো, এই যে একটা বাঙালি অবাঙালি, একটা কোথাও বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা হিড়িক, সেটা কতটা সত্যি? না এটা তুই দেখেছিস, তুই একটু ভুলে গেছিস, তুই এখন সাংবাদিকতাতে আরও অনেক কিছু করেছিস জীবনে, হ্যাঁ তোর মনে করে দেখ, বাল ঠাকরে বম্বে থেকে বাংলাদেশি চিহ্নিত করে বহু বাঙালিকে এবং কিছু বিহারিকেও, যেহেতু তারা বম্বেতে এসে দখল করে রেখেছে, মারাঠিদের প্রবলেম হচ্ছে, তাদেরকে আমার এখনও মনে আছে বাল ঠাকরে ওই তখন তো তুই দিল্লিতে ছিলি, ওই ট্রেনে তুলে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ রাইট, হাওড়া স্টেশনে তারা এসে পড়লো এবং তাদেরকে তাড়ানো হবে যে তারা বাংলাদেশি। তারপরে মদনলাল খুরানা মুখ্যমন্ত্রী ন্যাড়া করে দিল সমস্ত ওই পরিচারিকারা, ওই যারা ওই বিভিন্ন দিল্লির বেসিক্যালি বস্তিগুলো থেকে যারা বাড়িতে বাড়িতে কাজ করতে, পটপারগঞ্জ যেখানে পটপারগঞ্জের ওখানে, হ্যাঁ তুই তো থাকতিসও বোধহয় ওইসব দিকে, ময়ূরবিহারে থাক, ময়ূরবিহারে থাকতিস, ময়ূরবিহারেও ওইখানে যে সব যমুনার পাড়ে বহু বস্তিতে বাঙালিরা, তারা উত্তরবঙ্গ, আজকে যে ইস্যুটা, সেদিন আমার এখনও মনে আছে, ওখানে পুরো ওই মানে যমুনার তীরে ওই বসিয়ে ওই ন্যাড়া করে দিচ্ছে, তার ছবি বেরিয়েছিল মদনলাল খুরানা, যে আমরা দিল্লি থেকে এসব বাংলাদেশিদের তাড়াবো। তার ফলে রাজনাথ সিং তো বহুবার বলেছে পার্টি সভাপতি হওয়ার পরেও বিভিন্ন জায়গায়। এখন এইটাই যে অ্যাকশান নেওয়াটা, এটা হতো প্রচার হতো, আমি বলছি না যে এটা একটা পুরনো এজেন্ডা, এটা আডবাণী এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেও একটা বোঝাপড়া হয়েছিল। বুদ্ধবাবুও কিন্তু অনুপ্রবেশ বিরোধী ছিলেন, বুদ্ধবাবুও বলতেন যে অনুপ্রবেশকারী, সেটা পাকিস্তানের চর হিসেবেই হোক বাংলাদেশের, তারা যে বোঝা হয়ে যাচ্ছে, মানে এটা অ্যান্টি মুসলিমিজম নয়, কিন্তু প্রপার নাগরিকত্বের একটা প্রয়োজনীয়তা। কেননা পশ্চিমবঙ্গের একটা সমস্যা আছে, পশ্চিমবঙ্গের আয়তনের তুলনায় জনগণের ঘনত্বটা বেশি, তার ফলে ডেভেলপমেন্ট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। গুজরাটে তুই গেলে দেখবি বিস্তীর্ণ এলাকা, যেটা খুব মানে নয়, মানে ফার্টাইল নয়, উর্বর উষর একটা, সেখানে এসিজেড কত সহজে করা যায়, সেখানে আমাদের এখানে মানে জায়গাটা কোথায়। তার ফলে অনুপ্রবেশের বোঝা শুধু ঋত্বিক ঘটকের ছবির বিষয়বস্তু নয়, যেটা বলছিলাম, এই যে রেল লাইনের দুপারে এই সমস্যাটা রিজলভ হওয়া, সেটাকে অ্যাড্রেস করার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। এটাতে আমার একটা কথা মনে পড়লো, যে দিল্লিতে একজন সাংবাদিক
তুমি চেনো তাকে, আমি নাম বলছি না, পরে মানে সে আমাকে বলেছিল যে তোমরা বাঙালিরা তো আসলে অ্যান্টি ইন্ডিয়ান। আমি প্রচণ্ড অবাক হয়ে বলেছিলাম কেন? তোমরা তো রুপিকে টাকা বলো। বুঝতে পারছো, মানে এরকম একটা ধারণা কিন্তু আছে লোকের। বা পশ্চিমবঙ্গ সম্পর্কে এখন একটা ক্যাম্পেনও হয়। আমি সেদিনকে বলছিলাম যে আমার মায়ের মনে হয় যেরকম আমেরিকা গেলে, যেটা স্বামী বিবেকানন্দকে আরো বেশি শুনতে হয়েছে সেই সময়ের কথা, যেরকম ভারত যেন একটা সময় ছিল যে ভারত মানে হচ্ছে যে ওটা একটা জঙ্গল, ওখানে তো মানুষ বোধহয় সাপ টাপ খায়, তান্ত্রিক সমস্ত ওইসব কাল্ট, হ্যাঁ, ম্যাজিক দড়ি দিয়ে ওঠে, মাথাটা ওই মাটির তলায় থাকে, পা দুটো ঊর্ধ্ব করে রাখে, হ্যাঁ, এরকম সমস্ত, নাকটাতে ফুটো করে কোনো কুম্ভ মেলা, এটা একটা ফ্যান্টাসি যে যেখানে সমস্ত এইসব ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, সেই রকম এটা একসময় হতো। তো এখন তো কুম্ভে নরেন্দ্র মোদী বলছে ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা হবে রিলিজিয়াসিটিকে ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু পশ্চিমবঙ্গ মানে ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, পশ্চিমবঙ্গ মানে হচ্ছে যেখানে মানুষ, তারা কোনো মানে সমস্ত উন্নয়ন নেই, আর এরা সবাই অ্যান্টি দিল্লি। আমি বলি এ তো সেই ব্রিটিশরা 1911 সালে পালিয়ে গেছিল, রাজধানী স্থানান্তর করেছিল উগ্রপন্থীদের ভয় যে এরা রাইটার্সে এসে বোমা ছোঁড়ে, এবং রাজধানী স্থানান্তরের পরেও লালকেল্লায় ওই যে যাওয়ার সময় ব্রিটিশ প্রশাসককে বোমা নিক্ষেপ করলো। তাহলে এখানে তো সুভাষ বোস, রাসবিহারী সবাই হচ্ছে খুব শাক্তের মানে আরাধনা করতে গিয়ে বোমা ছোঁড়ে, হ্যাঁ, আর ভীষণভাবে ভায়োলেন্স প্রেমী। এইটা পশ্চিমবঙ্গ সম্পর্কে, এবং এটা আমাদেরও একটা দায়িত্ব আছে কিন্তু সুব্রত। আমি 40 বছর দিল্লিতে থেকে বলছি যে আমি যেটা মানে আমাকে ভীষণভাবে কমব্যাট করতে হয় যে অ্যান্টি বাঙালি, আমি বাঙালির যে মেন স্ট্রিম কথাটার মধ্যে বিতর্ক আছে যে কোনটা মেন স্ট্রিম, কিন্তু তথাকথিত যেটা মেন স্ট্রিম সেখানে বাঙালিরা, বাঙালি মন্ত্রী নেই, বাঙালি, আজকে মোদির জমানার কথা ছেড়ে দিলাম, মানে কংগ্রেস জমানাতেও তো দীর্ঘদিন ধরে কংগ্রেস তো 60 বছর রাজত্ব করেছে, মানে এটা কোনো একটা কারণে। আর বাঙালির একটা র্যাডিক্যাল, যেটা বিহারে কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য, কিন্তু বিহার ইজ কানেক্টেড উইথ হিন্দি বেল্ট, তার ফলে বিহারে যেটা বিজেপির সাফল্য, সেখানে কিন্তু জয় শ্রীরাম, হিন্দুত্ব। আমরা কিন্তু পার্শ্ববর্তী রাজ্য হলেও আমরা কিন্তু অনেক হেট্রোজেনিয়াস, অনেক প্লুরালিস্টিক, এবং এখানে আমরা অনেক র্যাডিক্যাল। এই র্যাডিক্যালিজমের ডিএনএটা আমাদের মধ্যে আছে, এবং আমরা খুব অ্যান্টি দিল্লি। একটা সেই মজার গল্প আছে না, যে নেহেরু এসেছিল তখন রাজ কাপুরের একটা দিল্লি কা ঠাগ ছবিটা রিলিজ করবে, তখন চারদিকে পোস্টার, বিধান রায়ের গাড়িতে তো উঠতো, ওই রাজভবন অবধি আসতো, দেখছে দিল্লি কা ঠাগ কাবিং সুন, দিল্লি কা ঠাগ আ রাহা হ্যায়। তো নেহেরু বিধান রায়কে জিজ্ঞেস করেছিল, আই হোপ ইট ইজ নট মিট ফর মি, তখন যে না এটা রাজ কাপুরের একটা ছবি। তো এই যে দিল্লি কা ঠাগ মানে বাঙালির ভেতরে একটা অ্যান্টি দিল্লি, না এটা খায়, আমরা একটা কথা বলতাম না যে এটা খায়। এবং এটা তো দেখো, তুমি একটা কথা বলি, এইটা তো সেই বামফ্রন্টের আমল থেকে এটা তো লালন পালনও করা হয়েছে। লালন পালন শুধু করা হয়েছে, মাসুল সমীকরণ, কেন্দ্রের বঞ্চনা, বিমাতৃসুলভ মনোভাব, এসব দেখে তো দেয়ালের লিখন দেখে তো বড় হয়েছি। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আফটার লেফট রুল, দ্য এক্সটেনশন অফ দ্যাট অ্যান্টি সেন্টার যে রাজনীতিটা, তার কাণ্ডারি কিন্তু আজকে মমতা। এবং 2026-এ আজকে যখন আমরা এটা বলছি, তখন এই ভোটের সময় কি দেখছি যে বিহারে কিন্তু তেজস্বী এবং রাহুল, তারা রাহুল গান্ধী ন্যাশনাল লিডার, কিন্তু ওখানে গিয়ে নীতিশ কুমার বিজেপির বিরোধিতা করছে, কিন্তু তেজস্বীর মূল অ্যাটাকটা যেন নীতিশ কুমার, মোদি নয়। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 2026 মমতা কিন্তু মোদি বনাম মমতা। দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং, মানে মমতার শত্রু শুভেন্দু, সুকান্ত এই লেভেলেই নয়। তার ফলে ও গোটা জিনিসটাকে, মমতা মুখ্যমন্ত্রী, মমতা শাসক দলের নেত্রী, অথচ মমতার রাজনীতিটা দেখে নির্বাচনী রাজনীতিটাই এখন চলছে। এই ভোটের মরশুমেও দেখছি যে মমতা কিন্তু গোটা জিনিসটা অ্যান্টি সেন্টার, মানে যেন মনে হচ্ছে মমতাই শাসক আবার মমতাই বিরোধী, মানে একটা 2 in 1। কেন মমতা সব থেকে বেশি সক্রিয় হয়ে মাঠে নেমে আন্দোলন করছে, এবং সেটা কিনা কেন্দ্রের বিরুদ্ধে। তো এই জিনিসটা একটা ইউনিক ফেনামেনন ইন দিস কান্ট্রি। আমি অন্য কোনো রাজ্যে মানে মুখ্যমন্ত্রী তিনি বিদ্রোহিনী এবং তিনিই র্যাডিক্যাল, হ্যাঁ, এটা দেখিনি। এবং আমি জানি না, এটা সেই নীরজ চৌধুরী বলেছিল সুভাষ আর গান্ধীর যে সংঘাত, সেটা উনি বলেছিলেন যে এটা একটা বৈষ্ণব আর শাক্তের সংঘাত মনে হয়, কেননা বাঙালি ওই হার্ভার্ড ছবিতে দেখেছিলাম মা কালী আর মাও সেতুং দুটো ছবি। তো এই লিগ্যাসিটা
এটা কিন্তু মমতার সাথে কেউ পেরে উঠতে পারে না। সেটা কারণ কি? মমতার পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, পলিটিক্যাল অ্যাকুমেন্ট, বাঙালিকে বোঝা। এই যে এক্ষুনি তুই বলছিলি যে বিহারি এবং বাহারি এবং এই যে সমস্ত কে, আমি বিহারিদেরকে এমপিও করে, আবার বিহারিরাও ভোটও দেয়, আবার বাহারি মানে তুমি বহিরাগত কালচারালি, অথচ গুজরাটিরাও ভবানীপুরের তাদের সাথেও মমতার ভালো সম্পর্ক, অথচ মমতা কিন্তু দিল্লি বহিরাগত মানে দিল্লি, এটা না কালচারালি মমতা মানে যে গুজরাটি এখানে থাকে তাকেও বাঙালি বলে, মানে সেও বাঙালি এখানে। অনেকটা আরএসএস এর মতো হয়ে গেল, যে ভারতে থাকে সেই হিন্দু। হ্যাঁ, সে হিন্দু। এখানে পশ্চিম না, কিন্তু সুনীতি চট্টোপাধ্যায়ের একটা খুব কে বাঙালি বলতে বলে যে বাংলায় কথা বলে সে বাঙালি। এখন এই যে মানে দীনেশ ত্রিবেদী বাঙালি, এখন এই জিনিসটা কিন্তু মমতা না, সেটা যেমন ধর আমাদের আলু আলিয়া মানে আমাদের সুরিন্দার আলু আলিয়া, ওকে তো আমরা বাঙালি মানে কি, ওর বাড়িতে গ্রন্থ সাহেব বাংলা অনুবাদ দেখেছিলাম প্রথম, ও তো আমাদের সাথে সবসময় বাংলাতেই কথা বলতো, আমি কোনোদিন তো হিন্দি বলতেও শুনিনি ওকে। না, কিন্তু এই মমতার এই রাজনীতিটা না বাঙালি ডিএনএর সাথে অলওয়েজ কানেক্টেড রেখেছে, যেটা বিজেপির রাজ্য নেতারা বুঝলেও দিল্লির যে কেন্দ্রীয় নেতৃত্বের যে অ্যাপ্রোচ গাইডলাইন ওরা বুঝতে পারেনি, মেলেনি, এবং সেটাই একটা স্ট্র্যাটেজিগত হার। এটা বিরাট। আর তাছাড়া বিকল্প কোনো মমতা নেই, যেটা একবার অমিত শাহ বলেছিলেন যে আমাদের মমতাকে হারানোর জন্য, আজকের মমতাকে হারানোর জন্য আমাদের একটা সেদিনের মমতাকে দরকার, যে মমতা সিপিএমকে পরাস্ত করেছিল, তার যে কারেজ অফ কনভিকশন, সিঙ্গেলনেস অফ পারপাস, 24/7 রাজনীতি করে। রাহুল গান্ধী তো মাঝে মাঝে বিদেশে চলে যায়, বেড়াতে যায়, মানে যেদিনকে ইলেকশন কমিশন বিহারে প্রেস কনফারেন্স করেছে সেদিন রাহুল গান্ধী, কিন্তু মমতাকে ভাবা যায়? মমতা এইরকমভাবে, মমতা ইলেকশন কমিশনে ইতিমধ্যেই এই মানে ভোটের আর মাত্র কিছুদিন বাকি, সেখানে মমতা কিভাবে কমপ্লেন কত জমা দিয়েছে নির্বাচন কমিশনে, সেখানে বিহারের নির্বাচন কমিশন বলছে যে এত ভোটার তালিকা নিয়ে প্রবলেম বলছে, কিন্তু কোথায় কোনো কমপ্লেন জমা পড়েনি। 35 না 40টা তো চিঠি মমতা লিখে ফেললো নির্বাচন কমিশনকে। সুতরাং মানে আমি এটা এই যে লাগেরহ মুন্না ভাই বলি, মানে এই যে লাগেরহ মুন্না ভাই কেস আছে, মানে সারাক্ষণ এই যে লেগে থাকা। বিজেপিও করে, বিজেপিও কিন্তু আমি আন্ডার এস্টিমেট করি না, কেননা বিজেপি তো প্রধান বিরোধী দল হয়েছে। কি ছিল বিজেপি? বিজেপি তো পশ্চিমবঙ্গে 0 ছিল, সেখানে 2টো কাউন্সিলর জিতেছিল কলকাতা কর্পোরেশন। সেখানে আডবাণী স্টেটমেন্ট করেছিল দিল্লি থেকে যে হাম লোক পশ্চিম বাঙ্গাল মে বিজেপি খাতা খোলা হয়, এখানে আবির খেলা হয়েছিল। আজকে 77টা এমএলএ, তারা রাজ্যসভায় একটা সিট পাঠায়। এইটা তো কংগ্রেস তৃণমূলের সিপিএমের স্পেসটা নেওয়া উচিত ছিল, এবং কংগ্রেস তো মমতা নিয়েছে, সেটাই কংগ্রেসকে শেষ করে দিয়ে নিজে। আর সিপিএম তারা আর উঠে দাঁড়াতে পারছে না কিছুতেই। সেটা কতদূর দাঁড়াতে পারবে এই ভোটে? মানে আমি দাঁড়াতে পারলে খুশি হব, এই জন্য খুশি হব যে নিরপেক্ষভাবে যে বিরোধী পরিসরটা যদি অবলুপ্ত হয়ে যায়, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব খারাপ। এবং সিপিএমে নবীন প্রজন্ম এসেছে, তাদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন বেড়েছে, তারা কর্মসূচি নিচ্ছে, কিন্তু এত ডিসলিউশনমেন্ট যেটা হয়েছে না, তার থেকে বেরোতে গেলে যেভাবে খোল নলচে বদলাতে হবে, মানে দর্শন বদলাতে হবে, প্রয়োগ বদলাতে হবে। যদি মুসলমান ভোটও ফিরে পেতে হয়, এটা তো সিপিএম একসময় একচেটিয়া মুসলমান ভোট পেত, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে মোহাম্মদ সেলিম স্টেট সেক্রেটারি, তো সেলিম নামটা দেখে কি পিলপিল করে সব মুসলমানরা আলিমুদ্দিন স্ট্রিটে চলে আসছে, তো এটা তো মমতা ধরে রেখেছে এখনও। এবং আইএসএফের সাথে জোট করে আইএসএফের একটা এমএলএ হয়েছে বিগত বিধানসভায়, সিপিএমের 0। তার ফলে মুসলমানরাই উল্টে দেখো মমতার কীরকম মুন্সিয়ানা, ফুরফুরা শরীফে গেল তো, এবং আইএসএফটাই কীরকম তছনছ হয়ে গেছে। এখন কটা আইএসএফ হয়ে গেছে, মানে মমতার শুধু তো ফিলোসফি নয়, মমতা কিন্তু প্রত্যেকটা মাইক্রো ম্যানেজমেন্ট যেভাবে করে, আমি খুব বিস্মিত হই। কারণ আমরা যে মমতাকে, তুইও দেখেছিস, সে অনেক আবেগ দিয়ে রাজনীতি করতো সেই সময়, তার রাজনীতিটা খুব ইমোটিভ ছিল, আর সেখানে একটা মেথড ছিল, কিন্তু ওই আবেগটার মধ্যেও একটা মেথড কিন্তু কি ছিল আমরা না, ঠিকই বলছিস, এখন আমি রেট্রোস্পেক্টে সেটা আমার মনেও হয়, কিন্তু কীরকম জানিস তো, মানে এটা না খুব স্বতঃস্ফূর্ততা ছিল, মানে মেথডটা থাকলেও আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি যে আমরা কিন্তু সাংবাদিকতা যখন করেছি, তখন একটা কিছু হব বা একটা কিছু অ্যাচিভ করব, সেটা ভেবে কিন্তু মানে করতাম না। আমাদের আজকে একটা এক্সক্লুসিভ খবর করতে হবে, কালকে সেটা লিড হবে, তার জন্য আমরা ব্যাপক পরিশ্রম করছি। একটা না সাংবাদিকতার ক্ষেত্রে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, তাতে কেউ অ্যাচিভ করেছে, কেউ বেশি অ্যাচিভ করেছে, কেউ কম অ্যাচিভ করেছে, কেউ পারেনি।
মমতার রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আমি যদি 84-এ সাংবাদিকতা শুরু করি, মমতা তার আগে থাকতে রাজনীতিতে এসেছে, কিন্তু 84 তো মমতারও মাইল ফলক, যেখানে ও সোমনাথ চ্যাটার্জিকে যিনি লোকসভা, আমি সেখান থেকেই শুরু করতে চাই, কারণ আমি 84 থেকে ওকে দেখছি। তো এই 84-এ আমরা যেরকম স্বতঃস্ফূর্ত সাংবাদিকতা করতাম, যেটা আজকে প্রায় মিসিং, আজকে অনেক ক্যালকুলেটিভ, অনেক প্ল্যান, স্কিমি হয়ে গেছে সবাই। রাজনীতিতেও কিন্তু এটা চেঞ্জ হয়েছে। মমতার সেই সময় তুই যেটা বলছিস, আমি একমত যে তখনও নিশ্চয়ই মেধা এবং স্বতঃস্ফূর্ততার একটা মেল বন্ধন ছিল, কিন্তু স্বতঃস্ফূর্ততাটা মানে অনেক সময় যে কারণে প্রণববাবু বলতো না যে মমতা এক্সিট রুট রাখে না, আন্দোলন করে। আমাকে এটাও বলেছিল যে ইন্দিরা গান্ধীর পরে ভারতের সত্যিকারের মাস লিডার যদি কেউ হয় সেটা মমতা ব্যানার্জি। মমতা, এটা একদম সত্যি কথা। এবং মাস লিডারকে কিন্তু সবসময় ওই স্বতঃস্ফূর্ততাটার দাম আছে। মানে আমাকে বুদ্ধবাবু, নিরুপমবাবু বলছেন, পার্থকে বলেছি, পার্থ বিরোধী নেতা, যে আমার এখনও মনে আছে যে সিঙ্গুর আন্দোলন হচ্ছে, একটা কোথাও গিয়ে আন্দোলনটা করুক, এটাতে কিছু করার নেই, কিন্তু আমরা এইটা ইচ্ছুক চাষি, মনে আছে সেই গোপাল গান্ধীও মধ্যস্থতা, তো একটা কিছু মিটমাট করে নিয়ে তাহলে ওরও আন্দোলনটাও থাকলো, ও বিরোধী, কোথাও তো একটা থামতে হয়। গোটা পৃথিবীতে এইভাবেই তো রুলিং অপোজিশন করে। মমতা কিন্তু শোনেনি, মমতা কিন্তু তাতে অনেকে বকুনি খেয়েছে প্রণববাবু, যে একটা কোথাও তো থামতে, সবাই বলছে থামতে জানে না, থামতে জানে না, মানে কোথাও একটা এক্সিট রুট ওই সব ভাবেইনি। ওর কাছে মনে হয়েছে যে আমি যদি এখন ওইটা করি, মানে এটা তো কোনো ট্রেড ইউনিয়নের মালিকের সাথে শ্রমিকের বোঝাপড়া নয় যে তোমার এটা সেই মানে বাজারে গিয়ে আমি তোমাকে 500 চাইছি, আমি তোমাকে 400-র বেশি দিতে পারবো না, আচ্ছা চলো তোমার কথা রইলো, আমার কথা রইলো। ও কিন্তু এই রাজনীতিটা সেই সময় কখনো করেনি, এখন করে না বলছো? তুলনামূলকভাবে এখনও কিন্তু তুই যেটা বললি যে মাস লিডার, এখনও কিন্তু মমতা মাস লিডার। তার ফলে এখনও তুলনামূলকভাবে অন্যদের তুলনায় স্বতঃস্ফূর্ততাটা ওর মধ্যে এখনও আছে, যে কারণে অনেক সময় অনেক ভুলচুক করলো, কিছু বললো, হলো, কিন্তু ও কীরকম সুন্দরভাবে সেগুলোকে সমস্ত অতিক্রম করে, প্রতিকূল পরিস্থিতিকে একটা অনুকূল মানে জায়গায় পাল্টে দেওয়া। এই ক্ষমতা মমতার যেটা আছে, আমি সেইটা অন্য কারোর মধ্যে দেখতে পাই না। মানে হেলিকপ্টার বিগড়ে গেল, চলো রাস্তা দিয়ে যাবো, ওটাতে মুষড়ে পড়ে 4টে লোককে সাসপেন্ড করা নিয়ে ব্যস্ত হলো না, ও সেটা নিয়ে চলে গেল। তো এই যে ছোট ছোট ঘটনাগুলোকেও যদি স্টাডি করে, উল্টে সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে কোথায় কি বিক্ষোভ হচ্ছে, উল্টে মানে নেগেটিভটাকে পজিটিভ করে দেওয়া, হ্যাঁ, এবং তার জন্য এই বয়সে অত কিলোমিটার যাওয়া আসা, ওটা ভাবলো না যেটাতে আমার কি হতে পারে, কেননা কোমরে বেল্ট, পায়ে নি ক্যাপ, হাঁটতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, ও সে পরোয়াই করলো না। তো এটা তো আজকের দিনে তো সুখী হয়ে গেছে মানুষ। এখন তো অর্ধেক লোক তো মানে ওই যে মানে আমি মুখ্যমন্ত্রী হব তার জন্য বসে আছি, আমাকে ট্রেতে করে সাজিয়ে দেবে, আমি গিয়ে জাস্ট ওথটা নিলেই হলো, আমি প্রধানমন্ত্রী হব আমাকে, সেটা কিন্তু মোদির মধ্যেও নেই। আমি মেক নো মিস্টেক, মোদিও কিন্তু 24/7 রাজনীতিটা করে। ও তো ওই রকমভাবে, আমরা সবসময় বলি যে মোদি মজা নিচ্ছে, এই করছে, বিদেশে যাচ্ছে, তোকে দিক না ওই রকমভাবে বিদেশ যাওয়ার একটা, বিদেশ মন্ত্রীরা ক্লান্ত হয়ে পড়ে। তোকে যদি সুইজারল্যান্ডেও যদি তোকে প্রত্যেক বলা হয় মাসে একবার করে যেতে, তুই বলবি, কাঁদবি যে আমি আর যাব না সুইজারল্যান্ডে। না, পলিটিক্যাল লিডার হওয়া খুব পরিশ্রম সাধ্য কাজ। হ্যাঁ, অত একবার বেড়াতে যাওয়া ওটা হয়, তা কাউকে যদি বলা হয় যে তুমি নিত্য শুধু ঘুরতে থাকো ওই প্লেনে চাপিয়ে, আমার মাথা বো করে ঘুরবে, মানে মনে হবে মেঝেতে এরকমও হয়। রাত্রিবেলা হয়তো লেট নাইট হলো, তো আমার যদি ওই হয় যেটাকে বলে যে বিমান যাত্রায় বেশি করলে যেটা মাথা ঘোরে করে, তাহলে সেটা কি দেশের প্রধানমন্ত্রীর হবে না? এটা হয়। তারপরের দিনই হয়তো সকালবেলায় 9টার সময় একজন কোনো হেড অফ দ্য স্টেট আসছে। সুতরাং রাজনীতি করতে গেলে তোমাকে সুখী ওই রকমভাবে থাকলে হবে না। মমতা কিন্তু এখনও এই বয়সে যেরকমভাবে, এবং নির্বাচনটা তো মমতাই করছে, মমতাই ফেস, মমতাই অর্গানাইজেশন, মমতাই সব কিছু, এভরিথিং। এবারে 2026 মমতাজ ইলেকশন। এই যে স্বতঃস্ফূর্ততার প্রশ্নেতে আমরা যখন সাংবাদিকতা করেছি তখন না মানে পৃথিবীটাই কি অনেক স্বতঃস্ফূর্ত ছিল, যেটা এখন পাল্টে গেছে? আমার অনেকটা তাই মনে হয়। আমি এটা বলতে একটু দ্বিধাগ্রস্ত বা ভয় পাই, পাছে আমাকে লোকে বলে মশাই আপনি বুড়ো হয়ে গেছেন, ওই জন্য আপনি সবসময় বলেন সেই মোহনবাগান ক্লাবটাও নেই, সেই শতবর্ষের কংগ্রেসটাও কি হয়ে গেল, সেই সোনামুগের ডালও নেই। আরে তুমি কি জানো, ইউ আর এ বাট এ চাইল্ড অফ ইয়েস্টারডে। হ্যাঁ, তো আমাদের সময় কী ছিল, এই আমাদের সময়টা বলতে গেলেই আমি খুব শিটকে যাই, কিন্তু আমি না বলে পারছি না যে আমাদের সময় আর তোমাদের সময় আমি যাচ্ছি না। কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততাটা না, এই সময়টা কি আমাদের সময় নয়? এটাই আমার একটা প্রশ্ন। মানে ম্যানুফ্যাকচার্ড পাবলিক ওপিনিয়ন,
এখন পাবলিক ওপিনিয়ন শুধু আমাদের সময়ও ছিল, মানে নেহেরুর সময়ও ছিল, মানে এখন নেহেরুর সময়ও শুনেছি যে বাচ্চাকে কোলে নিয়ে পিআইবি তখন ছিল না, মানে যাই ছিল সে সরকারি ছবি তোলা হতো। আরে নেহেরু কেন, তুমি গান্ধীজির মাস কমিউনিকেশন অ্যান্ড মাস মিডিয়ার ওপরে কেরালার একজন অধ্যাপিকা, আমি নামটা ভুলে যাচ্ছি, তিনি পিএইচডি করেছেন, বই লিখেছেন একটা, যে ওই যে থার্ড ক্লাসের ওই যে রড ধরে গান্ধীজি দাঁড়িয়ে থাকা, এবং সরোজিনী নাইডুর তো স্টেটমেন্ট ছিল না যে আমি ওই অর্ধনগ্ন ফকিরের যে ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য রাজকোষের যে অর্থ ব্যয় হয় সেটা মানে সাংঘাতিক বেশি। এখন গান্ধীজির সময়ও পারসেপশন ক্রিয়েশন আজকেই শুধু হচ্ছে, অতীতে ছিল না এটা নয়, কিন্তু এখন যেটা হয়েছে এটার এত সায়েন্স হয়ে গেছে। 2014-তে নরেন্দ্র মোদীর জন্য কতগুলো এজেন্সি কাজ করেছে কিভাবে, এবং আমি মনে করি নরেন্দ্র মোদী যদি প্রকৃতির নিয়মে আজ যদি অন্য কেউ আসে, ইভেন রাহুল গান্ধীও যদি দেশের তর্কের খাতিরে ধরে নিলাম প্রধানমন্ত্রী যদি হন, আমি মনে করি না যে তিনি হতে পারবেন খুব মানে অদূর ভবিষ্যতে, কিন্তু যদি হন তর্কের খাতিরে নিশ্চয়ই হতে পারেন, যে কেউ হতে পারেন, তাহলেও কিন্তু এই যে মিডিয়া সংস্কৃতিটা, যেটাকে অনেকে মিডিয়াটাইজড ডেমোক্রেসি বলছে, হ্যাঁ, এইটার বদলাবে না, কারণ এটা না একটা ল অফ নেচার হয়ে গেছে। মানে এখন আমি দলিতদের বাড়িতে যাব, সেখানে গিয়ে দলিতদের সঙ্গে খাবো, সেইটা ফুটেজটা দেখাবো, আমি তৈরি করব। আমি কিছুদিন আগে কলেজ স্ট্রিটে বইপাড়ায় গেছিলাম, সেখানে প্রেসিডেন্সি কলেজের সামনে দেখলাম একটা চ্যানেলের নাম বলছি না, একটা আন্দোলনের ছবি তোলা হচ্ছে, সেখানে হার্ডলি 10 থেকে 12 জন মতো ছেলেমেয়েরা রয়েছে, এবং তারা একটা ওই সরকার বিরোধী কিছু হচ্ছে প্রেসিডেন্সি কলেজের ব্যাকগ্রাউন্ডটা রেখে, সেখানে না ক্যামেরাটা শুধু ওই 10 জনকে দেখাচ্ছে, তুই আরও ভালো বুঝবি, তুই ফিল্মের লোক, মানে আর কিছু দেখাচ্ছে না, এবং ট্রাম লাইনের ওপরে সব যেন মনে হচ্ছে, আর তারা সেই ঘেমে নে সমস্ত বিক্ষোভ টিক্ষোভ করলো, আলো জ্বলছে, আলোটা নিভে গেল, সব 10 জন ছেলে মেয়ে কোথায় চলে গেল, কেউ কফি হাউসে, কেউ প্রেসিডেন্ট, রাস্তা দিয়ে বাস ট্রাম আবার আগের মতো চলছে। এইবারে বাড়ি ফিরে আমি দেখছি যে একটা বিরাট ছাত্র আন্দোলন হয়ে গেছে, এবং প্রেসিডেন্সির সামনে ছাত্র বিক্ষোভ, এবং দেখতে পাচ্ছি শিরা ফুলিয়ে বাইট দিচ্ছে এবং আন্দোলন হচ্ছে। আমি তখন হে ভগবান, আমি তো ওখানে যা দেখে এলাম তার সাথে তো, তাহলে এই যে আমাকে দিল্লিতে অনেকে বলে না, যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, তো সত্যিই হবে। সে তো আমাদের দার্শনিকও বলেছে, সিইং ইজ বিলিভিং। শুধু দিল্লিবাসীর কথা কেন বলবো? এবারে তুমি বলছো যে পোস্ট ট্রুথ, এক্স্যাক্টলি, এই পোস্ট ট্রুথটাকে আমরা আর অস্বীকার করতে পারবো না। আমার তো মানে মাঝে মাঝে এমন অবস্থায় চলে যাচ্ছি যে এটা মানে স্ত্রীকে তুই একটা গোলাপ ফুল বিবাহবার্ষিকী দেওয়ার সময় তুই নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে এটা ফেক ট্রুথ নয় তো, এটা পোস্ট ট্রুথ নয় তো, মানে আমি এটা স্বতঃস্ফূর্ত যেটা বললাম না, এটা স্বতঃস্ফূর্ত নাকি এটা ম্যানুফ্যাকচার্ড, মানে আমি একটা রিল বানানোর জন্য রিল বানাচ্ছি আমি কি আমার স্ত্রী, তারপরে ফেসবুকে দিলাম যে আমি আমার স্ত্রীর সাথে ছবি তুলে তাজমহলের সামনে বসে আছি। এখন এইটা কোনটা, মানে এটা এত আগ্রাসী একটা নতুন সংস্কৃতি, মানে ভার্চুয়াল রিয়েলিটি। ওই যে আমার খুব মনে করে ওই পার্ক অ্যাভিনিউ ছবির শেষ দৃশ্যে অপর্ণা সেন যখন কঙ্কনা দরজা দিয়ে ঢুকছে মানসিকভাবে, তখন দেখছে যে সব বসে আছে, তো কোনটা সত্যি, মানে স্কিজোফ্রেনিক মানসিক ব্যাধিগ্রস্ত আমরা, ডোপামিন আর অ্যাড্রিনালিনে আক্রান্ত, আমি তাহলে যে ভার্চুয়াল রিয়েলিটিটা দেখছি সেটাই সত্যি। এই জিনিসটা যদি গোটা সমাজকে গ্রাস করে, তাহলে তুই পলিটিক্সকে কি করে এখন স্বতঃস্ফূর্ততায় ফিরিয়ে যাওয়ার জ্ঞান দেবো আমি? অনেকেরই একটা ধারণা বা অনেকে এটা বলেন, আমি জানি না এটা কতটা সত্যি, যে অর্গানাইজেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেন, আর রাজনীতি, বৃহত্তর রাজনীতিটা দেখেন হচ্ছে মমতা। এটা কতটা সত্যি? না, এটা অনেকটাই সত্যি, এবং এটার মধ্যে একটা ট্রানজিশন, মানে মমতা টু অভিষেক, এটার একটা সুনির্দিষ্ট ট্রানজিশন আছে। মোদির পর কি, মানে এটা অমিত শাহ না যোগী আদিত্যনাথ, সেই ট্রানজিশনটা নেই, নীতিন গাডকারি, সেটা কিন্তু ঘোষিত কোনো ট্রানজিশন নেই। কিন্তু অভিষেক ইজ দ্য ন্যাচারাল ট্রানজিশন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে মমতার পর, মানে মমতার জীবদ্দশায় যদি ট্রানজিশন তৃণমূল কংগ্রেস, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা উত্তরাধিকারটাও কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কেন অনেকে জানে না, মানে মমতার কিন্তু ভাইপোর সংখ্যা কম নয়, এবং অনেক ভাইপো আছে।
তো ভাই সকলেরই তো সমান অধিকার ছিল এবং অনেকেই মমতার ঘনিষ্ঠ, এরকম ভাবার কোনো কারণ নেই যে অভিষেক একা ঘনিষ্ঠ। মানে একজন ভাইপো সে কালী পুজোর পুরো পুজোটা সামলায়, মানে সে এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে, মুখস্থ, এবং সে কিন্তু তার স্পেশালাইজেশন ওদিকে। তো সুতরাং 5টা আঙুল সমান হয় না। অভিষেকের যে স্কিল, যে ট্যালেন্ট, আমি তো ঘনিষ্ঠভাবে অভিষেককে দেখার সুযোগ হয়েছে, খুব বাচ্চা বয়স থেকে ওকে দেখেছি। আজকের যে অভিষেক, তার যে ম্যাচিউরিটি, কেননা অভিষেকের একটা সুবিধা হয়েছে কি, আধুনিক এই যে কথাটা বলছি না, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, আজকের পলিটিক্সের এটা, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত এই যে হ্যান্ডলিং, হ্যাঁ, মানে এক্স হ্যান্ডলিং কীভাবে মানে করা হবে, এগুলোতে ও ভীষণভাবে ইকুইপড, সচেতন। কিন্তু এবং সোজা কথা, অভিষেক আরেকটা জিনিস আছে, অভিষেক কিন্তু মানে যেটাকে খুব মানে ভাষায় বলছি, মানে আমাদের কথ্য ভাষায়, যে ওটা খুব গ্যাস খায় না। মানে এটা শুনতে খারাপ লাগছে, মানে ও এটা হয়তো নবীন প্রজন্মের জন্য, মানে আমি একবার দেখা করতে গেছিলাম এবং আমাকে ও বলেছিল যে তুমি এসেছো অনেক দিন পর দিল্লি থেকে, অন্য আলোচনা শুরু করার আগে তুমি আমাকে বলো যে 5টা আমার ডিফেক্টস, ত্রুটি, আমি তো রাজনীতি সবে শুরু করেছি, এটা অনেকদিন আগের কথা, মানে এখন তো আরও ম্যাচিওর হয়ে গেছে, তুমি আমাকে অনেক দিন থেকে দেখছো, আমাকে তো জয়ন্ত কাকু বলে, তো তুমি দেখছো, তুমি আমাকে আমার 5টা ত্রুটি বল। এটা খুব, আমি এতদিন দিল্লিতে 40 বছর ছিলাম, মানে আমাকে এরকম কোনো মানে অল্প বয়সী নেতাদেরও তো আমি অনেক ছেলে মেয়েদেরও তো দেখেছি, অমুকের ছেলে তমুকের ছেলে, মানে বসুন্ধরার ছেলে অমুক, মানে এরকম অনেকের সাথে মিশেছি, কিন্তু এই প্রশ্নটা কোনো নবীন প্রজন্মের নেতা, মানে আমি বলছি না যে কেউ করেনি। ও না 4 মাস 5 মাস অন্তরে বিভিন্ন বিষয় সমীক্ষা করায়, এবং শুধু পিকে ফিকে নয়, ওটা লোকের ভুল ধারণা, পিকে তো চলেই গেছে বাইরে, যে যারা আছে তারাও যে শুধু করে তা নয়, ও অনেক প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে, এখন আজকাল খুব হয়েছে এটা, যে কোনো একটা বিষয় 3 মাসের পাবলিক ওপিনিয়ন কি হচ্ছে সেটা আমাকে বলে দাও। কিছুই নয়, যে কোনো বিষয় করা যায়, যে কেউ করতে পারে, পার্থ চট্টোপাধ্যায়ও করতে পারে, যে আমি জেল থেকে বেরিয়ে আসার পর লোক আমাকে গ্রহণ করছে কি করছে না, আমার মনে হয় ও এসব ভাবেও না। অভিষেক কিন্তু ভাবিয়া করিও কাজে সিদ্ধহস্ত, ও কিন্তু অনেক ভেবে চিনতে কাজ করে, করিয়া ভাবিও না, করিয়া ভাবিও না। আমরা দেখি অভিষেক বাসের মাথায় উঠে হাত করে করছে, চশমা পরেছে, এগুলো আজকের দিনে কিন্তু আবার দরকার আছে, মানে ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার। কেননা ওই জসমিন দেশে জাদাচার, মানে তোমাকে এখন যে খেলাটা আমরা বলছি পোস্ট ট্রুথ, সেই তুমি, আর তা না হলে তোমাকে বিভাগী সন্ন্যাসী হয়ে যেতে হয়। তোমাকে যদি খেলা হবে বলো, তাহলে তো এই খেলার এই ব্যাকরণ কৌমুদি এটাই, এবং মমতাকে উল্টে অভিষেক শেখায় যে এটা করো ওটা করো। আজকাল তুই যে দেখিস যে মমতার যে এত রিল হয়, তোর কি মনে হয় যে মমতা এই রিলগুলো নিয়ে এত সচেতন যে এই রিল করো ওই রিল করো? অর্ধেক তো, কেননা মমতা তার স্বতঃস্ফূর্ত রাজনীতি করছে, কিন্তু মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়া স্ট্র্যাটেজি, তারপরে এগুলো, এটা তো ক্যামাক স্ট্রিট থেকে বসে অভিষেক মমতার জন্যই করছে। এই অ্যান্টি দিল্লির জায়গাটা থেকে একটা জিনিস আমাকে বলো তো, এই যে চারিদিকে একটা বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা, যেটা বিভিন্ন এখন একটুখানি কমেছে, সেটা সম্ভবত নির্বাচন এইসবগুলোর জন্য, বা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে অত না করাই ভালো বলে বিজেপি নেতৃত্বের মনে হয়েছে। কি কারণে হয়েছে আমি বলতে পারবো না। এটার কোনো ব্যাকল্যাশ বাঙালিদের পক্ষ থেকে অন্য ভাষাভাষীর ওপর আসবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, গর্ব আমার খুবই স্নেহভাজন, ও খুবই মেধাবী ছাত্র, ও তো যে ধরনের ওর ডিগ্রি, ওর বায়োডাটা দেখলে বোঝা যায়। কিন্তু গর্ব যেটা ঠিক করছে কি ভুল করছে আমি জানি না, কেন আমি নিজে খুব প্যারোকিয়াল বাঙালি, এটা বললে গর্ব হয়তো অসন্তুষ্ট হবে, কিন্তু আমি না সামহাও, তাহলে তো পশ্চিমবঙ্গে আমরা বাঙালি হতো। পশ্চিমবঙ্গে একটা জিনিস লক্ষ্য করেছিস যে তেলেগু দেশম হয়েছে, এখানে আমরা বাঙালি রাজনৈতিক দল হয়নি। কেন হয়নি? তার কারণ আমরা বাঙালি তো সিপিএম হয়েছে, মানে আমরা বাঙালির যে রোলটা, সেটা তো সিপিএম অল ইন্ডিয়া পার্টি যাই করুক না কেন, ওটা কিন্তু বাঙালির পার্টি ছিল। এখন প্লে করে, এখন সেই রোলটা প্লে করেছে। এখন এই যে কংগ্রেসও যখন এখানে ছিল, বিধান রায় টু সিদ্ধার্থ রায়, মানে সবসময় কিন্তু হাইকমান্ড মানেই একটা, মানে ওই আমাদের সুব্রত মুখার্জি খুব মজা করে বলতো, হাইকমান্ড যদি হাইকমান্ড হয় তাহলে আমিও ইস্টার্ন কমান্ড।
তো এখন এই যে ইস্টার্ন কমান্ড, এই যে শব্দটা, এটার মধ্যেই কিন্তু আমরা বাঙালির ডিএনএটা আছে। মানে তুমি হতে পারো, তুমি মিলিটারি, আমিও বাঙালি, আমিও মিলিটারি। তো সবসময় এই র্যাডিক্যালিজমটা, আমরা বাঙালি রোলটা, যে কারণে আমরা বাঙালি সাইনবোর্ডে ওই যে আলকাতরা দিয়ে সব লিখতো, হ্যাঁ আমরা বাংলায় লেখো, এ করো। আমাদের এখানে কিন্তু আমরা অ্যান্টি ইংলিশ মুভমেন্ট, যেটা তামিলরা করেছে, অ্যান্টি ইংলিশ না, অ্যান্টি হিন্দি। অ্যান্টি হিন্দি, হ্যাঁ আমাদের এখানে তো আমরা বাঙালি অ্যান্টি ইংলিশও করতো, আবার অ্যান্টি হিন্দি তো করতোই, হ্যাঁ শুধু বাংলায় কথা বলতে হবে। তামিলরা কিন্তু অ্যান্টি হিন্দি মুভমেন্ট স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে সাংঘাতিক সব হয়েছে, আমরা কখনো করিনি। এখন আগামী দিনে সেটা ওইরকম একটা বাঙালি স্থান, হ্যাঁ সেটা হবে কি না, হ্যাঁ কিন্তু আমি জানি না, কিন্তু আমার মনে হয় না। কেননা বাঙালির, যেটা আমরা আলোচনা করছিলাম, যে বাঙালির যে একটা বসুধৈব কুটুম্বকম, বিশ্ব সাথে যোগে যেতায় বিহারও, সেই ডিএনএটা কি বাঙালি এত তাড়াতাড়ি আমাদের মানে রাজা রামমোহন টু বঙ্কিমচন্দ্র হয়ে রবীন্দ্রনাথ, আমি মনে হয় না। মানে গর্গদের একটা অ্যান্টিথিসিস হচ্ছে, সেটার একটা ইউটিলিটি থাকতে পারে। কেননা ওই যে আমি দেখছিলাম একটা কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে মারাঠি ভাষায় ট্রেনে কথা বলেনি বলে, হিন্দিতে কথা বলেছিল বলে একটা মারাঠিকে কার্যত এত অপমান করা হয়েছে ট্রেনে, এবং অবসাদগ্রস্ত হয়, এবং সেই ছেলেটি আত্মহত্যা করেছে, এবং সেটি মারাঠি। তো আমি দেখেছি মারাঠিদের মধ্যে এরকম একটা প্রচণ্ড, মানে এটা জানি না শিবাজির জন্যে নাকি এটা অন্য কোনো কারণ আছে, মানে একটা অদ্ভুত, শিবাজির জন্য না শিবসেনার জন্য, শিবসেনার জন্য একটা মারাঠি ন্যাশনালিজম, আবার গুজরাটিদের জন্যও কিনা জানি না। কেননা শিবসেনার আমাকে নেতা একজন বলেছিল, উদ্ধব, যে আমাদের এখানে বিশেষ করে বম্বেতে মারাঠিরা তাদের সমৃদ্ধির থেকে গুজরাটিদের সমৃদ্ধি বেশি, তার ফলে গুজরাটি ভার্সেস মারাঠি হয়ে গেছিল, এবং শিবসেনীরা জয় মহারাষ্ট্র বলে ওটা কিন্তু অ্যান্টি গুজরাটিও হয়েছিল। এবং আমাকে আডবাণী বলেছিল যে এই যে শিবসেনা প্রমোদ মহাজনকে দিয়ে করলো, শিবসেনা আর বিজেপির যে ইকুয়েশন, মানে জোটটা, এটা অনেকে ভাবে যে শিবসেনা বোধহয় প্রথম শরিক এনডিএ, তা নয়, প্রথম শরিক আকালি, সেকেন্ড শরিক শিবসেনা। তো আমরা বলি ন্যাচারাল অ্যালাই, আসলে ন্যাচারাল অ্যালাই মানে আমাকে প্রমোদ মহাজনও বুঝিয়েছিল যে এই অ্যালায়েন্সটাতে আমরা সুইপ করব, কেননা গুজরাটিদের ভোট বিজেপি পাবে, আর মারাঠিদের মানে ওই সংকীর্ণতাবাদী বলো বা মারাঠি জাতীয়তাবাদ বলো, মানে একদম তিলক ন্যাশনালিজম টু বাল ঠাকরে ন্যাশনালিজম, এইটা আমরা শিবসেনাটা গুজরাটির বিরোধী, কিন্তু ওটা এই দুটো মিলিয়ে গুজরাটি মারাঠি এক হয়ে যাবে, এবং এটা, এবং সেটা হয়েও ছিল বিরাটভাবে। আমি বলছি যে বাঙালিদের ওপর বাইরে যদি আক্রমণ আসতে থাকে তাহলে এটার কোনো রিপারকাশন, মানে এটা যদি বাড়ে যদি একটা চিত্তরঞ্জন পার্কে মাছের বাজার নিয়েই গোলমাল বেঁধে গেছে, যেখানে মৌমা মৈত্র ফৈত্র চলে গেল, এগুলো স্পোরাডিক কিছু ঘটনা ঘটছে, কিন্তু এটা খুব অর্গানাইজড ওয়েতে যদি বাঙালি বিরোধিতা বাড়তে থাকে, আগামী দিনে তো যে কোনো সোশিওলজিক্যাল স্টাডিজ তো কখনো বলে না যে এটা হবে না, কিন্তু না হওয়া তো কাঙ্ক্ষিত, আমি সেটা চাইও না, না হলেই ভালো। শঙ্কা থেকে যাচ্ছে, একটা শঙ্কা থেকে যাচ্ছে, যেটা কিন্তু আগে কোনোদিন আমাদের এই সংখ্যাগুলো ছিল না, মানে আমাদের ছোটবেলায় ছিল না, একটা দীর্ঘকাল অবধি আমরা এই সংখ্যায় কখনো ভুগিনি। ঠিক। এবং এখানে যারা অবাঙালি তারাও এই ধরনের সংখ্যায় কোনোদিন ভোগেনি। আমার তো প্রচুর, কলকাতা শহরে ছোটবেলা থেকে আমার তো প্রচুর অবাঙালি বন্ধু আছে। তোমার সাথে অনেক আলোচনা হলো, আমার শেষ দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, তুমি সাংবাদিকতার কি ভবিষ্যৎ? আমার বলতে আমি খুব দ্বিধাগ্রস্ত, কিন্তু আমি মানে কীরকম হয়েছে আমার অবস্থাটা, মানে আমি নেতিবাচক বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকি। তার কারণটা হচ্ছে মনে হয় যে আমি যদি ওই সিনিসিজমকে প্রিচ করতে চাই না পরবর্তী প্রজন্মের জন্যে, সুতরাং ওই সকল কাটা ধন্য করে ফুটবে গু ফুল ফুটবে, এরকম একটা লাইন নিতে হয়, কিংবা সেই উৎপল দত্তের বৈশাখী মেঘ ছবির লাস্ট দৃশ্যে বিপ্লব দীর্ঘজীবী হোক, এটা বললে অন্তত, এইটা আমার মনে হয় এখন যা পরিস্থিতি তাতে আমি বলবো ভবিষ্যৎ খুব প্রতিকূল একটা পরিস্থিতির মধ্যে, মানে এর সম্ভাবনা, মানে আবার নতুন করে ফুটবে গো ফুল ফুটবে, এইটা যে বলা, সেইটার মানে আমার এই বয়সে আমি সেই সাহস নিয়ে বলতে পারছি না। মানে জার্নালিজম ইজ ডেড, এটা বলে দেওয়া খুব সোজা, মানে এটা তো অবিচুয়ারি লেখার সময় হয়ে গেছে, এটা বলা খুব সোজা, কিন্তু তাহলে হবে কি, যারা এখনও সৎভাবে
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে পরিশ্রম করছে, কাজ করছে, তারা তো সবাই মালিক নয়। সংবাদপত্রের স্বাধীনতা, আমরা বিনয় ঘোষও লিখে গেছে যে সংবাদপত্রের মালিকের স্বাধীনতা, সুতরাং এটা নতুন কথাও নয়। তো সেদিনও মালিকের স্বাধীনতা ছিল, এখন আরও কর্পোরেটাইজেশন অফ ইন্ডিয়ান মিডিয়া হয়ে গেছে। সবটাই খুব মানে যেভাবে বলছে, পলিটিক্যাল পার্টি কন্ট্রোল করছে। আর একটা খুব অদ্ভুত লাগে যে পলিটিশিয়ানরাই তো এখন লিখতে শুরু করেছে, তারা বড় বড় প্রবন্ধ লেখে, মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে ছোট ছোট নেতারাও, সব মন্ত্রীরাও সবাই মোদীকে নিয়ে লেখে। তো এটা সব পার্টিতেই হচ্ছে। তার ফলে সাংবাদিকদের যে স্পেসটা, লেখার স্পেসটাও কিরমভাবে কমে যাচ্ছে। পোস্ট এডিটে এখন তো পলিটিশিয়ানরা মানে আমাদের জায়গাটাও দখল করে নিয়েছে। তো এখন সাংবাদিকের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই সন্দিগ্ধ হয়ে রয়েছি। কিন্তু আমি নিজেকে ওই গরুর রচনার মতো আর কি, মানে একটা হয় না যে সব শেষে বলা, যে এটা একটা ছোট গল্প যদি তুমি অনুমতি দাও, খুব দ্রুত মৃণাল সেনের একটা গল্প বলবো। আমার সাথে মৃণাল সেনের খুব ভাব হয়েছিল, উনি এমপি ছিলেন তো, আর ওর কাজ ছিল না। হ্যাঁ, এবং মৃণাল সেনকে খুব মানে আডবাণী জানো তো মৃণাল সেনের খুব ভক্ত ছিল, কেননা 77-এ যখন ইনফরমেশন মিনিস্টার হয়ে মস্কোতে গেছিল মৃণাল মৃগয়া ছবির জন্য, মমতা, শঙ্কর আর মিঠুনকে নিয়ে বলেছিল যে আমি বাঙালিদের প্রথম বুঝতে পেরেছিলাম 77-এ মৃগয়া ছবির জন্য। আমি ওদের সাথে গিয়ে মিশে বুঝেছিলাম যে কেন রাম মন্দিরটা আমার আন্দোলন পশ্চিমবঙ্গে হিট করলো না, এসব বোঝার জন্যে। তো ওই সমস্ত মৃণাল সেনের গল্পটা হচ্ছে যে উনি দীর্ঘদিন কোনো আর ছবি করলেন না, তো চলেই গেলেন। আমি যখন কথা বলছি তখন বোধহয় 20 বছর ছবি করেননি, বা আমি সালটাল আমার মনে নেই, অনেক দীর্ঘ মানে কয়েক দশক, মানে কত দিন ছবি করেননি এটা তুই আমার থেকে ভালো বলতে পারবি। অন্তত 20-25 বছর তো বটেই, 12-13 বছর বলে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি ছবি করেন না কেন? উনি বলেছেন আমার মারা ইচ্ছা হয়, এবং আমার একটা ইচ্ছে ছিল যে আমার যতগুলো সিনেমা আছে সবগুলো মিলিয়ে একটা চিত্রনাট্য লিখতে শুরু করেছিলাম। মানে ভুবন সোম কথা বলছে অমুকের সাথে, এটা খুব ফ্যান্টাসির মতো করেও ফেলে দিয়েছিলাম, আমি চিত্রনাট্য লিখি না। কেন? বলছে জানো আমি না মানে খুব সিনিক হয়ে গেছি, কিন্তু আমি সিনিসিজমটা প্রিচ করতে চাই না। আমি ওই রকম ছবি, মানে সেই যন্ত্রবৎ একটা পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত ছবি, তারপরে বিপ্লব দীর্ঘজীবী হোক, হ্যাঁ ওইরকম ছবিও করতে পারবো না। আবার সত্যি কথা যদি বলতে হয় তাহলে এত সিনিসিজম এসে যাবে, যে কথাগুলো আমি কলকাতা 71-এ বলেছি, কোরাসে বলেছি, সেগুলোরই উল্টো কথা আমিই বলছি, তাতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জন্য আমি ঠিক করেছি যে নিজেকে উইথড্র করে নিয়ে আমি আর ছবিই বানাবো না। আমার মৃণাল সেন অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আমি খুব ইন্সপায়ার্ড এই কথাটাতে যে সাংবাদিকতাই ছেড়ে দেব, আমি আর সাংবাদিকতাই করব না। কি হবে, সাংবাদিকতা যে করতেই হবে তার কোনো মানে নেই, অনেক। কিন্তু নতুন প্রজন্ম তারা যদি নতুন করে ভেবে একটা কিছু করতে পারে, জেন জি যদি সেটাকে ভাবতে পারে আজকে আগামী দিনে, তারা এই সাংবাদিকতাকে রিভাইভ করা, না আমার ক্ষমতা আছে, না আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার থেকে এটা বেটার যে নিজেকেই আমি এই সাংবাদিকতা থেকে সরিয়ে নেব। এটা হচ্ছে আমার মনের কথা বললাম, আমি কখনো কাউকে কথা হলো না, এটা একটু দুঃখের কথা হলো, দুঃখের কথা। কিন্তু মৃণাল সেনের কথাটা খুব মানে ইম্পর্টেন্ট না, মানে উনি কিন্তু করেননি এটা ভেবে, এবং আমি মনে হয় না যে এই কথাটা মৃণাল সেন সম্পর্কে। তারপরে উনি আরেকটা ছবি করেছিলেন, তার নাম হচ্ছে শেষ ভুবন। শেষ ভুবন, সেটা রিলিজ হয়েছিল। আর একেবারে শেষ প্রশ্ন, এই মুহূর্তে আমরা যে সময় ইন্টারভিউটা নিচ্ছি সেটা হচ্ছে সারের একটা মধ্যবর্তী অঞ্চল, SIR এর মধ্যবর্তী অঞ্চল। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইলেকশন হয়, ধরা যাক SIR হয়ে গেছে, পশ্চিমবঙ্গে কে জিতবে? মমতা, একদম। বিজেপির সিট SIR হবে এবং কিছু ভোটার বাদ যাবে এবং বোকা বনে যাবে বিজেপি। দেখবে যে ওই ভোটার তালিকা বাদ, তখন তার বিজেপি ওটাকে বলতে পারবে না যে এটা ভুল, নিজেদেরই স্বরচিত, তাদের বেদনা হবে স্বরচিত বেদনা। মমতা ওদেরকে বোকা বানিয়ে দেবে। তার কারণটা হচ্ছে, তুমি একটা পরিসংখ্যান নিয়ে দেখো যে টোটাল পশ্চিমবঙ্গের কত মানুষ থাকে, টোটাল কত ভোটার, কত লক্ষ বাদ যাচ্ছে এবং কোন কোন এলাকা থেকে বাদ যাচ্ছে। বিজেপির মধ্যে আমি খবর রাখি বলে বলছি, বিজেপির অন্তত 77 MLA আছে, তো তার মধ্যে 3 জন MLA রীতিমতো মানে সমস্যা হয়ে গেছিল তাদের নাগরিকত্ব নিয়ে। কেননা উত্তরবঙ্গটা তো বিজেপি সব থেকে বড় জায়গা, তো কুচবিহার টু বনগাঁ এটাই সীমান্তবর্তী এলাকা, এইসব জায়গাগুলোতেই ভোটার রিভিশন সব থেকে বেশি হয়েছে।
যারা বাদ গেছে শুধু মুসলমান অনুপ্রবেশকারী বাদ গেছে, আর হিন্দু এই যে মতুয়া ভোটার থেকে শুরু করে রাজবংশী ভোটার থেকে এরা উল্টে এদের বাদ যাওয়া নিয়ে এরা বিপুলভাবে সব মমতার আঁকড়ে ধরেছে। এখন শান্তনু ঠাকুর সে তো লন্ডনে চলে গেছিল মানে এইসব সামলাতে না পেরে, কেননা অমিত শাহর কাছে অন্তত 11 জন বিজেপি এমএলএ গিয়ে বলেছিল যে এটা করবেন না পশ্চিমবঙ্গে, বিহার আর পশ্চিমবঙ্গ এক নয়। তার কারণটা যে এখন এটা বিজেপির মধ্যে যেরকম অমিত মালভিয়া আরও অনেক বিজেপি নেতা ছিলেন বা আছেন যারা এটাকে মনে করছেন যে, আমি মনে করি যে এটা মমতাকে বধ করার জন্য এটা ব্রহ্মাস্ত্র, বিজেপির ব্রহ্মাস্ত্র হবে না, বরঞ্চ উল্টো হবে, উল্টো কাউন্টার প্রোডাক্টিভ। যে কারণে কমিউনিস্টরা কিন্তু বিজেপির সুরে সুর মেলাচ্ছে না, কেননা তারা জানে যে এটা করতে গেলে আমি উল্টে বাংলা বিরোধী হয়ে যাব। একটা কথা আমাকে বলো তো, বিজেপির সিট কমবে? এখন কিন্তু জেতা হারা নয়, মমতার ধনুক ভাঙা পণ, মানে কিভাবে 77 থেকে ওটাকে 50 নিয়ে নামিয়ে নিয়ে আসা। আর বিজেপিরও জেতা লক্ষ্য নয়, বিজেপি লক্ষ্য হচ্ছে কী করে 77 থেকে ওটাকে 100 করা যায়। সুতরাং এটা এত ক্রুশিয়াল, এবং ভোটের এখন জাস্ট মুখে অনেকগুলো বিজেপি কি খেলা খেলবে, কোনটা ইস্যু হবে, অনেক রকম ব্যাপার আছে না, বাংলাদেশের ভোট সাথে কীভাবে হবে, জামাত ফ্যাক্টরটা পশ্চিমবঙ্গে কীভাবে প্রচারে শেপ নেবে। আর এখানে সিপিএমের তুমি কোনো ভূমিকা দেখতে পাচ্ছ না, বা লেফটের? সিপিএমের কিঞ্চিত রিভাইভাল হবে বলে মনে হয়, অন্তত একটাও আসন নেই, মানে হলে রিভাইভালই হবে, মাইনাস তো হতে পারে না। হ্যাঁ, সেই জিরোর নিচে আর কি যাবে। সুতরাং কিন্তু কমিউনিস্ট পার্টির রিভাইভালটাকে আমি না লং টার্ম পার্সপেক্টিভে দেখছি, 2026 সিপিএম এর লক্ষ্য নয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি অর্ধেক সময় দিল্লিতে থাকো, তোমাকে পাওয়া যায় না, আজকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর তোমার সাথে এর পরে আবার ইলেকশনের পরে যদি সম্ভব হয় তুমি আবার কলকাতায় এলে, তখন আমরা আবার একটা ইলেকশন পর্যালোচনা করব। আমি সাধারণত পলিটিক্স নিয়ে খুব বেশি আলোচনায় ঢুকি না, কিন্তু যেহেতু সামনে নির্বাচন সেই জন্য আমাকে ঢুকতে হচ্ছে। তো আবার দেখা হবে, এবং আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।